নমস্কার। আপনারা শুনছেন অডিও স্টোরি স্টেশন এবং আমি আপনাদের সাথে দেবারতী। আজ অডিও স্টোরি স্টেশনে আপনারা শুনবেন শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা আরও একটা রোমাঞ্চকর গল্প, দীপকাকু ঝিনুক সিরিজের। গল্পের নাম চেনা চেহারায় অচেনা মানুষ। গল্প শুরু করার আগে আপনাদেরকে দুটো কথা। আমার চ্যানেলে যারা আছেন তাদের মধ্যে আমি দেখেছি, নোটিস করছি যে অনেকেই গল্পটা শুনছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। আবার যারা সাবস্ক্রাইব করছেন তাদের সকলেই কিন্তু বেল আইকনটা অন করেননি। তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে প্লিজ আমার চ্যানেলে এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিন, যাতে নতুন গল্প আপলোড হলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর আপনাদের ভালোবাসা দিনে দিনে সত্যি আমাকে সমৃদ্ধ করেছে। আমার ভালো লাগে। আপনাদের মতামত আমার গল্প নিয়ে, আমার কাজ নিয়ে অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে আমায় কমেন্ট করে জানাবেন। এগুলোই আমার কাছে আপনাদের জন্য ভালো ভালো গল্প নিয়ে আসার বা ভালো ভালো কাজ করার একমাত্র মোটিভেশন। আপনারা আমার চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র 29 টাকা থেকে। এছাড়াও সুপার চ্যাট এবং সুপার স্টিকারের মাধ্যমেও আমার চ্যানেলকে আপনারা আর্থিকভাবে সাহায্য করতে পারেন। তাহলে চলুন এবার আমরা এখন সরাসরি চলে যাব আজকের গল্পে। শুরু করে দেবো গল্প এবং শুনে নেব আজকের গল্প। শুরু করছি আজকের গল্প, চেনা চেহারায় অচেনা মানুষের প্রথম পর্ব। বলবো না করেও কথাটা তুলে ফেলল ঝিনুক। একটা কাজের খবর, মানে কেস আছে। আজ রবিবার। বাড়িতে বাবার সঙ্গে দাবায় মগ্ন দীপকাকু। বোর্ড থেকে চোখ না তুলে বললেন, শুনি কেসটা। ঝিনুক শুরু করে দেয় বলতে। পরশু এলার বার্থডে পার্টি ছিল। ওর দূর সম্পর্কের এক দিদি জামাইবাবুর সঙ্গে আলাপ হলো ওখানে। নিউলি ম্যারিড। দিদি জামাইবাবু বেহালায় থাকেন। সমস্যাটা হচ্ছে, মাসখানেক হলো ওদের এলাকায় মণিময়দা, মানে জামাইবাবুর মতো দেখতে একজনকে দেখা যাচ্ছে। অনেকেই তাকে মণিময়দা বলে ভুল করছে। পাড়ার ইলেকট্রিশিয়ান যন্ত্রপাতি নিয়ে বাড়িতে হাজির। বলছে মণিময়দা একটু আগেই নাকি বলে গেল ফ্রিজ চলছে না, এক্ষুনি যেন গিয়ে সারিয়ে দেয়। ফ্রিজে প্রচুর স্টক, সন্ধেবেলায় বাড়িতে লোক আসবে। অথচ প্রকৃত ঘটনা হলো মণিময়দা আগের রাতেই অফিস ট্যুরে স্টেশন লিভ করেছেন। সন্ধেবেলা বাড়িতে কোনো গেস্ট আসারও কথা নেই। তারপর যেমন ধরো বাজারের মাছ ওলা, মণিময়দাকে বলছে, বাবু কাল চিংড়িগুলো টাটকা ছিল তো। অথচ আগের দিন বাজারেই যাননি এলার জামাইবাবু। তাছাড়া রাস্তাঘাটে হামেশাই লোকজন বলছে, কি হলো কাল অত করে ডাকলাম সাড়াই দিলেন না যে। ধুর, এটা কোনো কেসই না, তাচ্ছিল্যের স্বরে বললেন বাবা। বোর্ডে নিজের দান দিয়ে ফের বলতে থাকেন, আমার সঙ্গে এরকম অনেকবার হয়েছে, অনেকেরই হয়। দীপকাকু ঝিনুকের উদ্দেশ্যে বললেন, ভদ্রলোক ও পাড়ায় কতদিন ধরে আছেন? তা তো জিজ্ঞেস করিনি। চাকরি করেন কোথায়? দীপকাকুর এই প্রশ্নেও নিরুত্তর থাকে ঝিনুক। বোর্ডে একটা চাল দিয়ে দীপকাকু বলেন, কেসটা যখন শুনছো সব কিছু ভালো করে জেনে নেবে না? বাবা বলে ওঠেন, কি ব্যাপার বলো তো? এরকম একটা কমন ঘটনাকে তুমি এত সিরিয়াসলি নিচ্ছ কেন দীপঙ্কর? এই তো দিন দশেকও হয়নি আমার সঙ্গে আবার একই ব্যাপার ঘটেছে। অফিস থেকে বেরিয়ে বাড়িতে উঠতেই যাচ্ছি, পিঠে একটা চাপড়। কিরে ঘোষ, এ পাড়ায়? টাইটেল ভুল বলছে দেখেই বুঝেছি লোকটা গুলিয়েছে। ঘুরে তাকিয়ে ভুলটা ভাঙাতে যাব, লোকটা বলে কিনা, কি হলো রে, একেবারে চিনতেই পারছিস না মনে হচ্ছে। আর একটু হলেই হেসে ফেলেছিল ঝিনুক, কোনো ক্রমে গিলে নেয়। মা জলখাবারের ট্রে নিয়ে ঢুকলেন। দীপকাকু বললেন, এই তো এসে গেল কলকাতার শ্রেষ্ঠ ব্রেকফাস্ট। দীপকাকুর প্রশংসা মা গায়ে মাখলেন না। নিয়মিত এই স্তুতির কারণ মায়ের অজানা নয়। খামোখা অনিশ্চয়তায় ভোগেন দীপকাকু। নিজের ফ্যানকে কখনোই হতাশ করেন না মা। নতুন নতুন পদ রাঁধেন। মা বলে ওঠেন,
দাঁড়াও, তোমাদের জন্য একটা সুইট ডিশও আছে, নিয়ে আসি। দীপ কাকু মন দিয়ে খেতে খেতে বাবাকে বললেন, রজতদা, আপনার সঙ্গে ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন জায়গায়। মণিময়ের ডুপ্লিকেটকে দেখা যাচ্ছে শুধু পাড়াতেই, এবং 1 মাস ধরে। এটাই কেসটার ম্যাগনেট পয়েন্ট। বাবা আর ঝিনুকের খাওয়া বন্ধ হয়ে গিয়েছে। চোখে বিস্ময়। অতি সাধারণ কয়েকটা তথ্যের মধ্যে দীপ কাকু গুরুত্বপূর্ণ অংশটা ঠিক বের করে ফেলেছেন। দীপ কাকু তাকালেন, বললেন, ফোন করে দাও ওদের, ঠিকানা নিয়ে নাও বাড়ির। ওদের সুবিধে মতো সময় গিয়ে কেসটা ডিটেলে শুনবো, তারপর ডিসিশন নেব কাজটা করবো কিনা। মণিময়দার ফোন নাম্বার নেয়নি ঝিনুক। দরকার পড়লে এলাকে ফোন করবে ঠিক করেছিল। ফোনের জন্য সোফা ছেড়ে উঠতে যায় ঝিনুক। কাল এলার থেকে ফোন নাম্বার নিয়ে মণিময়দার মোবাইলে কল করেছিল ঝিনুক। ফোন পেয়ে উনি উত্তেজিত কণ্ঠে বলেছিলেন, আজ রাতেই আমি তোমাকে ফোন করতাম, নম্বর নিতাম এলার থেকে। ঝিনুক বলেছিল, কেন, আবার ডাবলকে দেখা গিয়েছে নাকি? দেখা তো গিয়েইছে, এবার একটা বাজে ঘটনা ঘটেছে, সরাসরি ক্ষতির মুখে পড়েছি। কি রকম? মণিময়দা যা জানালেন, পাড়ার কনফেকশনারি কাম গ্রোসারি শপে মণিময়দার ডুপ্লিকেট 400 টাকার উপর জিনিস কেনে, তারপর পার্স আনতে ভুলে যাওয়ার ভান করে। দোকানদার লোকটিকে মণিময়দা ভেবে বলেন, আরে কি আছে, আপনি পরে দিয়ে যাবেন। ঘটনাচক্রে খানিক পরে সুনেত্রাদি ওই দোকানে ঢোকেন কিছু জিনিসপত্র কিনতে। দোকান মালিক বোঝে উল্টো, বলে, এখনই টাকা পাঠানোর কি দরকার ছিল, কাল এ সময় দিতেন। কথা খানিকটা এগোতেই সুনেত্রাদি বুঝলেন দোকানদারের বক্তব্য। বেশ খটকা লেগেছিল। সময় অনুযায়ী মণিময়দার তখন অফিসে থাকার কথা, বাড়ি ফিরতে রাত 8টা-9টা। সুনেত্রাদিও বাড়ি ঢোকেনি। কাছেরই একটা স্কুলে পড়ান সুনেত্রাদি। তাহলে কি মণিময়দা আগেই ফিরে এলেন? প্রশ্নটা মাথায় আসাতে সুনেত্রাদি মণিময়দাকে ফোন করেন। মণিময়দা জানান তিনি অফিসেই আছেন। সেই মুহূর্তে সুনেত্রাদি মণিময়দাকে ঘটনার কথা জানাননি। যে টাকার কথা দোকানদার উল্লেখ করছে সেটাও মেটাননি। বলেছেন মণিময় এসে দিয়ে যাবে। রাতে মণিময়দা ফিরলে দুজনে আলোচনা করে বুঝতে পারেন ঘটনা গুরুতর আকার নিতে চলেছে। উপযুক্ত কারো হেল্প নিতেই হবে। পুলিশের কাছে যাওয়া যাবে না, কারণ এখনও ব্যাপারটা অপরাধের পর্যায়ে পৌঁছায়নি। তারপর ওরা সিদ্ধান্ত নেন ঝিনুককে ফোন করে প্রাইভেট ইনভেস্টিগেটর দীপঙ্কর বাগচির শরণাপন্ন হবেন। সমস্ত কিছু শুনে ঝিনুক অ্যাপয়েন্টমেন্টের টাইম নিজে ঠিক করে। দিনে যে যার কাজে ব্যস্ত থাকে, সন্ধ্যের দিকেই ভালো। মণিময়দাকে বলেছিল, আমরা যদি কাল সন্ধ্যা 6টায় আপনার বাড়ি যাই, কোনো অসুবিধে আছে? কোনো প্রবলেম নেই, আমি কাল তাড়াতাড়ি বাড়ি চলে আসব। সুনেত্রা ততক্ষণে স্কুল থেকে ফিরেই আসেন। বলার পর মণিময়দা ওদের ঠিকানা বলেছিলেন। লিখে নিয়েছিল ঝিনুক। বাড়ির ফোন থেকে কথা বলেছিল ঝিনুক। ল্যান্ডসেট যেহেতু বসার ঘরে, বাবা দীপকাকু এক প্রান্তের কথা শুনে ঘটনার অনেকটাই আন্দাজ করতে পারলেন। বাকিটুকু ঝিনুককে প্রশ্ন করে জেনে নিলেন দীপকাকু। তারপর বাবাকে বললেন, কি রজতদা, এবার মানবেন তো কেসটা কমন নয়? আগের দিনের কথা মতো দীপকাকু বিকেল 5:30টায় ঝিনুককে নিতে এসেছিল বাড়িতে। চাও খেলেন না। বাইকে ঝিনুককে চাপিয়ে কুদঘাট থেকে বেহালার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পাঁচিল ঘেরা ছোট একটা মাঠের কাছে এসে পড়েছে ঝিনুকরা। এটাই মনে হচ্ছে সেই পার্ক। ঠিকানা বোঝানোর সময় বলেছিলেন মণিময়দা। ঢেঁকি, দোলনা, স্লিপ সব আছে। পার্কে বাচ্চাদের তেমন দেখা যাচ্ছে না। সন্ধেও নেমে এসেছে, তবে বড়রা আছে। পার্কটাকে একটা রাউন্ড মেরে দীপকাকু বাইক দাঁড় করালেন হলুদ দোতলা বাড়ির সামনে। আধ ঘন্টা হয়ে গেল ঝিনুকরা বসে আছে মণিময়দাদের ড্রয়িং রুমে। কেস নিয়ে আলোচনা চলছে। বেশিরভাগ কথা সুনেত্রাদি বলছেন। মণিময়দা স্থির হয়ে বসতে পারছেন না। ঘন ঘন ফোন আসছে ওর মোবাইলে। অধিকাংশই অফিসের কল। বারবার উঠে যেতে হচ্ছে আলোচনা ছেড়ে। ভিতরের ঘরে গিয়ে ল্যাপটপ খুলে ডেটা দিচ্ছেন অফিসকে। একবার চাও করে নিয়ে এলেন ঝিনুকদের জন্য। দীপকাকু এখনো পর্যন্ত যা যা জানতে চেয়েছেন এদের কাছে, তার সঙ্গে কেসটার কতটা কি সম্পর্ক ঝিনুক বোঝেনি। প্রশ্নের সূত্রেই জানা গেল মণিময়দা বা সুনেত্রাদি কেউই লোকটাকে চাক্ষুষ করেননি। নানা প্রশ্নের মাধ্যমে তথ্যটা মোটামুটি উঠে এলো এই রকম।
সুনেত্রাদি বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা ইস্টার্ন রেলওয়ের পদস্থ অফিসার, মা হোম মেকার। সুনেত্রাদির বিয়ের আগে বাড়ি সিথির মণ্ডল পাড়ায়। নিজেদের বাড়ি মণিময়দার ঠাকুরদার করা বাড়ি শালকিয়ার ক্ষেত্রমিত্র লেনে। সেখানে তাদের যৌথ পরিবার। বাবা, কাকা, জ্যাঠা এবং তাদের ছেলে মেয়েরা সব একসঙ্গে থাকে। মণিময়দার 3 ভাই বোন। মণিময়দা মেজ সন্তান। সব ভাই বোনেরই বিয়ে থা হয়ে গিয়েছে। মণিময়দার বাবার ছাপাখানা ছিল, লেটার প্রেস। কিছু বছর সিল্ক স্ক্রিনের ব্যবসা করেছিলেন, এখন উঠে গিয়েছে। ছেলেদের রোজগারে সংসার চলে। বেহালার এই বাড়িটা ভাড়ার। এখানে 4 বছর আগে আছেন মণিময়দা। ওদের বিয়ে হয়েছে 14 মাস হলো। এই বাড়িতে একসময় মণিময়দার কাকা ভাড়া থাকতেন। কাছেই ছিল ওর অফিস। রিটায়ারমেন্টের পর কাকা ফিরে যান শালকিয়ার বাড়িতে, আর মণিময়দা এখানে চলে আসেন। ভাড়া খুবই কম। এখানে চলে আসার ফলে সবচেয়ে সুবিধা হয়েছে সুনেত্রাদির। ওর স্কুলটা মাত্র 15 মিনিটের হাঁটা পথ। মণিময়দা একটা মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক কোম্পানির সেলস প্রমোশনে আছেন। হামেশাই ট্যুর করতে হয়। মণিময়দার আদি বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। পূর্বপুরুষদের পেশা ছিল মূলত যজমানি, মানে ওই পুরোহিতগিরি। ওরা মুখোপাধ্যায়। সুনেত্রাদের পদবি ছিল কর। রাধিকাপুরে আদি বাড়ি। বংশে লেখাপড়ার খুব চল। পূর্বপুরুষদের বেশ কয়েকজন ডাক্তার, ব্যারিস্টার। এইসব তথ্য লিখতে লিখতে ঝিনুক আসল কেসটা প্রায় ভুলতেই বসেছিল। খানিক আগে 5 নম্বর ফোনটা এসেছিল মণিময়দার মোবাইলে। কথা সেরে সোফা এসে বসলেন। ফোন সেট পকেটে রেখে ক্লান্ত গলায় দীপ কাকুকে বললেন, তারপর কি মনে হচ্ছে আপনার? আমার মনে হওয়ার খুব একটা কিছু নেই। আপনি বলবেন, আপনার মতো দেখতে একটা লোক এ পাড়ায় থাকলে কি কি ধরনের ক্ষতির আশঙ্কা আপনি করছেন জানতে চাইলেন দীপ কাকু। একটু হতাশ গোছের শ্বাস ছেড়ে মণিময়দা বললেন, ক্ষতি কি? ক্ষতি তো অলরেডি শুরুই হয়ে গিয়েছে। দোকানে জিনিস কিনছে সে, পেমেন্ট করতে হবে আমাকে। এই সমস্যাটা আপনি সহজে বন্ধ করতে পারবেন। পাড়ার বাছা বাছা কয়েকটা দোকান থেকেই আপনি কেনাকাটা করেন। মাছ সবজির বাজারও সিলেক্টিভ কয়েকজনের কাছেই জিনিস কেনেন। সব মিলিয়ে গোটা 10-12 জনকে গিয়ে আপনার ডুপ্লিকেটের কথা বলতে হবে। তারা যেন আপনাকেও ধারে জিনিস না দেয়। ওরকম ছোটোখাটো ক্ষতি আমি সামলে নিতে পারবো। আমার চিন্তা অফিস নিয়ে। কীরকম? মণিময়দা বলতে থাকেন, যখন ডিলার্স মিট করি কেউ কেউ হাতে হাতে পেমেন্ট দিয়ে দেয়, সেটা চেকে কখনো বা ক্যাশেও। আমার বদলে আমার ডুপ্লিকেট যদি ক্যাশটা হাতিয়ে নেয়। ডিলারদের কাছে পার্সোনাল লোনও নিতে পারে। আমাদের ডিলাররা যথেষ্ট পয়সাওয়ালা এবং আমার সঙ্গে যেরকম রিলেশন 2-3 লাখ অন স্পট দিয়ে দেবে। কোনো পেপার এগ্রিমেন্ট করাবে না, শুধু মুখের কথায় বিশ্বাসের ওপর। মণিময়দার কথা শেষ হতে দীপকাকু একটু চুপ থেকে কি যেন ভেবে নিলেন। তারপর জানতে চাইলেন, ডিলাররা যখন প্রোডাক্টের কস্ট ক্যাশে পেমেন্ট করে অ্যামাউন্ট কতটা বেশি হতে পারে? 1-1.5 লাখ পর্যন্ত যেতে পারে। সেই ক্ষতি যদি আমাকে মেটাতে হয় তখন আমি সমস্যায় পড়ে যাব। অতটা সামর্থ্য আমার নেই। তাছাড়া এইসব গোলমাল কোম্পানির কানে গেলে চাকরি চলে যাওয়ারও আশ্চর্যের কিছু না। মণিময়দা থামতেই দীপকাকু বলে ওঠেন, এবারে একটা অত্যন্ত সাধারণ প্রত্যাশিত প্রশ্ন করব। আপনার ঘটনা শোনার পর যে কেউ এটা করবে। ওর কোনো যমজ ভাই আছে কি না, এটাই তো জানতে চাইছেন আপনি? মৃদু হাসি সহ বললেন সুনেত্রাদি। দীপকাকু হাসলেন না, ঘাড় নেড়ে সম্মতি জানালেন। মণিময়দা বললেন, না, আমার কোনো যমজ ভাই নেই। তবে নিজের দাদা, ভাই, এমনকি জারতুতো খুড়তুতো ভাই দাদারা আমরা সব একই ছাঁচের। অবশ্য যমজের মতো অত সিমিলারিটি নেই। দূর থেকে এক ঝলক দেখলে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটু খুঁটিয়ে বা কাছ থেকে দেখলে ভুল হবে না। ভাই দাদাদের মধ্যে এমন কেউ আছে কি যে আপনাকে বিপদে ফেলতে চায়, ক্ষতি চায় আপনার? জানতে চাইলেন দীপকাকু। মণিময়দা বললেন, সেরকম নির্দিষ্ট করে কারো নাম বলতে পারবো না। তবে এটাও একটা পয়েন্ট, শালকিয়ার বাড়িতে যে ভাই দাদারা থাকে তারা কেউই আমায় খুব একটা পছন্দের চোখে দেখে না।
কারণ? কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করলেন দীপ কাকু। এক কথায় জেলাসি বলতে পারেন। হিংসে করে আমাকে। একটু থামলেন মণিময়দা, ফের বলতে থাকলেন, আমরা দুজনে চাকরি করি, আলাদা থাকি। ওদের ধারণা আমরা খুব আরামের জীবন কাটাই। আমার তুলনায় ওরা আর্থিক দিক থেকে একটু দুর্বল। আমার এক জারতুতো দাদা চাকরি সূত্রে মুম্বাইয়ে থাকেন। তার অবস্থা আমার চেয়েও ভালো। তাকে নিয়ে ভাইদের কোনো রাগ নেই, কারণ চাকরির জন্যই সে আলাদা থাকতে বাধ্য। কিন্তু আমি, সুনেত্রা, সালকিয়ার বাড়িতে থেকেও নিজেদের চাকরি করতে পারতাম। ওরা আমাদের স্বার্থপর মনে করে। দীপকাকু বললেন, কিন্তু আপনার কাকা নিজেই তো আপনাকে এখানে থাকতে দিয়েছেন। হ্যাঁ, কাকা, বাবা, জ্যাঠার তো আমার উপর কোনো রাগ নেই। তারা আমাকে যথেষ্ট স্নেহ করেন। কাকার দুই ছেলের একজনকে দিতে পারতেন বাড়িটা। অনেক দিন ধরে ছিলেন, বা ভাড়া বেড়েছে নামমাত্র। আমার খুড়তুতো দু ভাই ছোটোখাটো ব্যবসা করে শালকিয়া অঞ্চলে। এখানে থাকলে তাদের কাজের সুবিধে হতো। আর এমন কেউ আছেন যিনি মনের মধ্যে আপনার প্রতি শত্রুতা পোষণ করেন? দেখুন, কম বেশি শত্রু তো সকলেরই থাকে, বন্ধু মহলে, অফিসে। আপনারও কি নেই? আজ পর্যন্ত যত অপরাধীদের ধরেছেন তারা সকলেই আপনাকে শত্রু মনে করে। মণিময়দার কথার মধ্যে নতুনত্ব কিছু নেই, তবু বিষয়টা এভাবে কখনো ভাবেনি ঝিনুক। সত্যিই তো, যত দিন যাচ্ছে দীপকাকুর শত্রুর লিস্ট লম্বা হচ্ছে। একটু সাবধানে চলাফেরা করা উচিত দীপকাকুর, একই সঙ্গে ঝিনুকেরও। নিজের শত্রু নিয়ে মাথা ব্যথা নেই দীপকাকুর। প্রশ্নটাকে সুনির্দিষ্ট করে নিয়ে বললেন, আপনার শত্রুদের মধ্যে কে সুযোগ পেলেই ক্ষতি করতে পারে বলে মনে হয়? আপনার প্রতি যার তীব্র রাগ আছে, ক্ষতি করার সামর্থ্যও থাকতে হবে। মণিময়দা উত্তর দিতে সময় নিচ্ছেন। সুনেত্রাদিও ভুরু কুঁচকে একটু ভেবে নিলেন। মণিময়দার মুখের দিকে তাকিয়ে বললেন, পল্লব ঘোষের কেসটা বলো। ও হ্যাঁ, পল্লবের আমার প্রতি রাগ থাকা স্বাভাবিক। শোধ নেয়ার একটা চেষ্টা করতেও পারে। কি হয়েছিল ওর সঙ্গে? মণিময়দা বললেন, পল্লব আমার কলিগ ছিল। আমার কমপ্লেনে ওর চাকরিটা যায়। কোম্পানিকে রেগুলার বেসিসে ঠকিয়ে যাচ্ছিল, সিম্পলি চুরি করছিল বলা যায়। আমি ধরে ফেলেছিলাম। শুধরে যাওয়ার সময় দিয়েছিলাম ওকে, শোধরায়নি। উল্টে চুরির টাকার ভাগ দিতে চেয়েছিল আমাকে। আমি বাধ্য হয়ে কোম্পানিকে জানাই। কিভাবে চুরি? আমি যেমন সেলস প্রমোশনে আছি, পল্লব ছিল সেলস অ্যান্ড সার্ভিসে। আমাদের প্রোডাক্টে কোনো ফল্ট দেখা দিলে পল্লব টেকনিক্যাল সাপোর্ট দিত। চুরি করার সুযোগটা পেয়েছিল ওখান থেকেই। আমাদের মাইক্রোওয়েভ ওভেনের সবচেয়ে জরুরি পার্টস আমদানি করা হয় বিদেশ থেকে। আকারে ছোট এবং বেশ কস্টলি। ফল্টি সেট সারানোর সময় পল্লব দামি পার্টসটা খুলে নিয়ে লোকাল পার্টস লাগিয়ে দিত। রেগুলার প্র্যাকটিসের মধ্যে এনে ফেলেছিল ব্যাপারটা। আপনি কি করে ধরলেন? দেখুন, আমাদের কোম্পানির বেশ বড় একটা রেপুটেশন আছে। ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে প্রোডাক্ট দুবার খারাপ হলে আমরা সেট রিপ্লেস করে দিই। খারাপ সেট চলে যায় স্ক্র্যাপে। কেউ ফিরেও দেখে না ওতে কী গণ্ডগোল আছে। যন্ত্রটা ভেঙে ফেলা হয়। কথা থামাতে বাধ্য হন মণিময়দা। আবার রিং হচ্ছে ওর ফোন সেটে। এক্সকিউজ মি বলে ফোন কানে লাগিয়ে উঠে যান। দীপকাকু সুনেত্রাদিকে বলেন, এত ফোন এলে নিশ্চয়ই আপনার রাগ হয়। নিজেদের মধ্যে নিরবচ্ছিন্নভাবে কথা বলতে পারেন না। হাল ছাড়া গলায় সুনেত্রাদি বললেন, সে আর কি করা যাবে বলুন? ওর প্রাইভেট কোম্পানি, ছুটির পরও ছুটি নেই। বাড়িতে অফিস ওরিয়েন্টেড ফোন আসতেই থাকে। মানিয়ে নিতে হয়েছে। তবে আজ যেন বড্ড বেশি ফোন আসছে। ফিরে এলেন মণিময়দা, বললেন, হ্যাঁ, যা বলছিলাম, কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আমাদের মাইক্রোওয়েভ ওভেনের ডাবল ফল্টের সংখ্যা বাড়ছে। তখন তো বুঝিনি লোভ বাড়ছে পল্লবের। ওকে জিজ্ঞেস করলে বলতো ওভেনের ব্যাচটা খারাপ এসেছে। নর্থ ইস্ট রিজিয়নে পল্লব একমাত্র সার্ভিস ইঞ্জিনিয়ার। ওকে চ্যালেঞ্জ করার মতো এখানে কেউ নেই। হেড অফিস মুম্বাইতে, সেখান থেকে ইঞ্জিনিয়ার ডেকে পাঠানোর আগে আমি একটা ডাবল ফল্টি ওভেন লুকিয়ে খুলে ফেললাম। ছোট থেকেই আমার যন্ত্রপাতি নাড়াচাড়ার ঝোঁক। পল্লবের মতো কোনো ডিপ্লোমা করা হয়নি, ধরে ফেললাম গলদ। তার মানে ধরা সে পড়তই। আপনার টেকনিক্যাল ব্যাপারে ন্যাক থাকার কারণে আগে পড়ল।
ইঞ্জিনিয়ার এলে পরে পড়তো। দীপ কাকুর মন্তব্য সমর্থন করলেন না মণিময়দা। মাথা নেড়ে বললেন, ইঞ্জিনিয়ার এলে ধরা পড়তো না। আসলে পরপর ডাবল ফল্টের ঘটনা দেখে আমার মনে হয়েছিল কোনো একটা ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে। হেড অফিস থেকে ইঞ্জিনিয়ার ডেকে পাঠালে ষড়যন্ত্রকারী জানতে পারবে। এমন ২-৪টে ডাবল ফল্ট সেট ইঞ্জিনিয়ারের জন্য সাজিয়ে রাখবে, সেগুলো খুলে মূল সমস্যায় পৌঁছানো যাবে না। সেই জন্যই আমায় কাজটা গোপনে করতে হয়েছিল। ওরে বাবা, আপনি তো প্রায় আমাদের ভাত মারতে পারেন দেখছি। মজার সুরে প্রশংসা করলেন দীপ কাকু। ঝিনুকও অবাক হয়েছে মণিময়দার বুদ্ধির বহর দেখে। গর্বের হাসিসহ সুনেত্রাদি তাকিয়ে রয়েছেন হাজব্যান্ডের দিকে। সলজ্জ হেসে মণিময়দা বললেন, আসলে সব মানুষের মধ্যেই কম বেশি একটা গোয়েন্দার গুণাগুণ থাকে। প্রকৃত গোয়েন্দা হন তারাই যে কোনো ফিল্ডে যারা নিজের ক্ষমতা প্রমাণ করে। নিজের কাজের জায়গা বলে ব্যাপারটা মগজে ধরতে পেরেছি আমি। মণিময়দার বিনয়ী সহবতে খুশি হয় ঝিনুক। দীপকাউকে প্রাপ্য মর্যাদা দিতে কার্পণ্য করলেন না। মণিময়দা এবার সুর পাল্টে বললেন, আচ্ছা, পল্লবীর কথা আমরা ভাবছি বটে, কিন্তু ওর সঙ্গে তো আমার চেহারার কোনো মিল নেই। আপনার মতো একজনকে রিক্রুট করতে পারেন। রিক্রুট? বিস্ময়ের সঙ্গে দীপ কাকুর কথাটা রিপিট করলেন মণিময়দা। তারপর শূন্যে দৃষ্টি রেখে যেন নিজেকেই বলতে লাগলেন, আমার ক্ষতি করার জন্য এত আয়োজন করবে? টাকা খরচের ব্যাপারেও তো আছে। ওর বাড়ি কোথায়? পল্লব এখন কি করেন কিছু জানেন? জিজ্ঞেস করলেন দীপ কাকু। মণিময়দা বললেন, এখন কি করে জানি না। সেই ঘটনার পর থেকে আর কখনো দেখাও হয়নি। বাড়ি বউবাজারের দিকে। একবার গিয়েছিলাম ওর বিয়ের নেমন্তন্ন খেতে। রাস্তার নাম এখন আর মনে নেই। সোফায় ঠ্যাসান দেওয়া পিঠ তুললেন দীপ কাকু। নড়ে চড়ে বসলেন। মনে হচ্ছে এবার উঠবেন। মণিময়দাকে সম্ভবত শেষ প্রশ্ন করলেন, আচ্ছা, আপনার ডুপ্লিকেট আর্থিক ক্ষতি ছাড়া আরও বড় কোনো বিপদের মধ্যে কি আপনাকে ফেলতে পারে? সেরকম কোনো আশঙ্কার কথাই কি মাথায় আসছে? উত্তর দিতে সময় নিলেন না মণিময়দা। বললেন, করতে পারে, অনেক কিছুই। আমার পরিচিত লোকজনের সঙ্গে অভব্য ব্যবহার করলো, যার দায় নিতে হবে আমায়। অফিসে ঢুকে আমার পার্সোনাল পেপারস হাতিয়ে নিতে পারে। মাথায় বদমতলব থাকলে আমার সর্বনাশ করতে সময় লাগবে না। শুধু ব্যাংক অ্যাকাউন্টে হাত দিতে পারবে না, সই মিলতে হবে। আমার এটিএম কার্ডের কোডও তার জানার কথা নয়। আপনার কম্পিউটারেও অ্যাক্সেস নিতে পারবে না, পাসওয়ার্ড লাগবে, বললেন দীপ কাকু। মণিময়দা বললেন, রাইট ইউ সে। দীপ কাকু এবার সুনেত্রাদির দিকে তাকিয়ে বললেন, ডুপ্লিকেটকে নিয়ে আপনার কি কি সমস্যা হতে পারে? আমার সমস্যা তো ভয়ঙ্কর। মুখোমুখি হলে অনেক পার্সোনাল কথা বলে ফেলতে পারি। হ্যাঁ, আমি এমনিতেই বেশি বকবক করি। তারপর ধরুন, লোকটা যদি বাড়ি ঢুকে আসে, আমার হাতে চা জল খাবারও জুটে যাবে। কথা শেষ করার আগে ফিক করে হেসে ফেললেন সুনেত্রাদি। ঝিনুকের খুব অবাক লাগে। এত সিরিয়াস আলোচনার পরও সেন্স অফ হিউমার অটুট আছে সুনেত্রাদির। বোঝাই যাচ্ছে বেশ খোলামেলা মনের মানুষ। সোফা ছেড়ে উঠে পড়লেন দীপ কাকু। মণিময়দাকে বললেন, চলুন দোকানদারের কাছে একবার যাই। যে ডুপ্লিকেটকে দেখে আপনি আপনি বলে ভুল করেছিল। সুনেত্রাদি বললেন, আমিও যাই নাকি? দীপ কাকু বললেন, হ্যাঁ, আসুন না। মণিময়দার বাড়ি থেকে বেরিয়ে ডান দিকের রাস্তা ধরে মিনিট 3 হেঁটে গ্রোসারি কাম কনফেকশনারি দোকানটায় পৌঁছল ঝিনুকরা। ফ্ল্যাট বাড়ির গ্রাউন্ড ফ্লোরে দোকান। ভিড় তেমন নেই। দোকান থেকে খানিকটা দূরে দাঁড়িয়েছে ঝিনুকরা 4 জন। জিনিস কিনে এক কাস্টমার সরে যেতেই মধ্যবয়সী দোকানদারের চোখ পড়ল মণিময়দার উপর। সামান্য চমকালেন যেন। পর মুহূর্তেই দৃষ্টি গেল সুনেত্রাদির দিকে। তারপরেই দোকান মালিকের মুখে আশ্চর্য বদল। কি ভীষণ কুণ্ঠা! অত্যন্ত লজ্জিত হয়ে বলে উঠলেন, হ্যাঁ গে, সরি দাদা, সরি, আমারই ভুল হয়েছে। মিচিমিচি সেদিন বৌদিকে আপনার কথা বললাম। ঝিনুকরা দোকানের কাউন্টারে গিয়ে দাঁড়ালো।
দীপ কাকু জিজ্ঞাসা করলেন, কি করে বুঝলেন ভুল হয়েছে? এই তো কিছুক্ষণ হলো লোকটা এসে বাকি টাকা পেমেন্ট করে গেল। দীপ কাকু ছাড়া বাকি তিনজন বিস্ময়ের দৃষ্টিতে মুখ চাওয়াচাই করছেন। দীপ কাকু ফের দোকানদারকে জিজ্ঞাসা করলেন, কতক্ষণ আগে এসেছিল লোকটা? তা তা ধরুন এই 10-15 মিনিট হবে মনে হয়। একটু থেমে দোকানদার বলে, দাদার সঙ্গে মিল আছে ঠিকই, তবে একদম সেম টু সেম নয়। এরপর আর ভুল হবে না, সরি। তফাৎ কি কি আছে জিজ্ঞাসা করলেন দীপ কাকু। দোকান মালিক বলল, চুলের স্টাইল আলাদা। দাদার তুলনায় চুলটা একটু কম, গোঁফ দাদার চেয়ে মোটা, এই চশমা নেই, হাইটও বোধ হয় একটু শর্টই হবে। দীপ কাকু দোকানদারকে ফের প্রশ্ন করেন, লোকটা কি পরেছিল আজ, মানে ড্রেস? দরকারি জিনিস মনে পড়ার মতো দোকানদার বলে ওঠে, ও হ্যাঁ, লোকটা আগের দিন পরেছিল প্যান্ট শার্ট, বোধ হয় অফিস ফেরত। আজ পাজামা পাঞ্জাবি। আপনাকে তো পাজামা পাঞ্জাবিতে কখনো দেখিনি, তাই আজ তফাৎ করতে প্রবলেম হয়নি কোনো। শেষের কথাগুলো মণিময়দার দিকে তাকিয়ে বলল দোকান মালিক। কাউন্টার থেকে পিছিয়ে এলেন দীপ কাকু। দেখা দেখি বাকি তিনজনও সরে এলেন। কাউন্টারে দাঁড়ালো নতুন কাস্টমার। দীপ কাকুর মুখ অসম্ভব গম্ভীর। মুখ তুললেন দীপ কাকু, মণিময়দার দিকে আকুতির দৃষ্টি নিয়ে বললেন, আপনি একদম পাজামা পাঞ্জাবি পরেন না, না? পরি, বিয়েবাড়ি বা সেরকম কোনো পার্টি থাকলে, সবই ডিজাইনার, ক্যাজুয়াল ওয়্যার হিসেবে ব্যবহার করি না। তাহলে তো আর বিশেষ কোনো প্রবলেম রইল না। ড্রেসের ব্যাপারে ডুপ্লিকেটের চয়েস আলাদা, চেহারাতেও অল্প বিস্তর ফারাক আছে। কিছুদিন পাড়ার লোক গোলাবে, তারপরে আবার সব ঠিক হয়ে যাবে। বাইকটা আছে মণিময়দাদের বাড়ির সামনে। কিছুক্ষণ চুপচাপ হাঁটার পর দীপ কাকু বললেন, লোকটাকে আবার যদি কোথাও দেখা যায় আমাকে একবার জানাবেন। নিশ্চয়ই, বললেন মণিময়দা। বাইকের কাছে পৌঁছে গিয়েছে ঝিনুকরা। মণিময়দা কাঁচুমাচু হয়ে বললেন, হ্যাঁ, আমার তো আপনাকে কিছু ফিস দেওয়া উচিত, অনেকটা সময় দিলেন। না না, ও কিছু না, সুন্দর একটা আড্ডা তো হলো, বলে বাইকে চেপে বসলেন দীপ কাকু। ঝিনুক পিছনে গিয়ে বসে। মণিময়দাদের হাত নেড়ে বাই করে ঝিনুকেরা। অনেকটা এগিয়ে এসেছে। বাইকের পিছন থেকে ঝিনুক এবার বলে, ফিসটা নিতেই পারতেন, সত্যিই তো অনেকটা টাইম নষ্ট হলো। সময় কোনোদিনও নষ্ট হয় না, কিছু না কিছু দেয়, সমৃদ্ধ হয় অভিজ্ঞতা। আমার কেন জানি না মনে হচ্ছে কেসটা এখানেই শেষ নয়, চলবে। মাঝে প্রায় 48 ঘন্টার গ্যাপ গেল। আজ কলেজে ঢোকার পর নানান হইচইয়ের মধ্যে কেসটা প্রায় ভুলতেই বসেছিল ঝিনুক। সন্ধ্যের পরেই দীপ কাকুর ফোনটা এলো ঝিনুকের মোবাইলে। জিজ্ঞেস করলেন, বাড়িতে না বাইরে? বাড়িতেই আছি। 15 মিনিটের মধ্যে আসছি, রেডি হও। কোথায় যাচ্ছি আমরা? দীপ কাকু বললেন, বিডন স্ট্রিট। কোনো নতুন কেস? ঝিনুকের প্রশ্ন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁঝিয়ে উঠেছিলেন দীপ কাকু। কেন, আমাদের আগের কেসটা কি সলভ হয়ে গিয়েছে? দীপ কাকু বাড়িতে ঢোকার পর বাবা জিজ্ঞাসা করলেন, বিডন স্ট্রিটে কি কাজে যাচ্ছ? পল্লব ঘোষের সঙ্গে দেখা করতে, ওখানেই বাড়ি, বলেছিলেন দীপ কাকু। ঝিনুক এবং বাবার অসুবিধে হয়নি পল্লব বাবুকে মনে করতে। মণিময়দার তৎপরতায় লোকটি ধরা পড়ে। চুরির অপরাধে চাকরি যায় তার। বাবা জানতে চাইলেন, ঠিক কী কারণে পল্লব ঘোষের সঙ্গে দেখা করতে চাইছো, জানতে পারি কি? এই কেসটার সম্ভাব্য বিপদ সম্বন্ধে আজ করতে গেলে মণিময়ের পরিচিত কিছু মানুষের সঙ্গে আমাকে দেখা করতে হবে, যাদের মধ্যে অন্যতম হলো এই পল্লব ঘোষ। বাবা বললেন, লোকটা যদি অপরাধী হয়, তুমি কাজে নেমেছো জেনে সে তো সতর্ক হয়ে যাবে। অপরাধ তো এখনো ঘটেইনি, অপরাধীকে চিহ্নিত করব কি করে? ঝিনুক জিজ্ঞাসা করেছিল, পল্লব ঘোষের বাড়ির অ্যাড্রেস পেলেন কিভাবে? মণিময়দা তো সঠিকভাবে বলতে পারেননি, বউবাজার অঞ্চল বলে ছেড়ে দিলেন। রঞ্জনকে দিয়ে ওদের অফিসে ফোন করেছিলাম। আমি জানতে চাইলে এক গাদা প্রশ্ন করত। অ্যাড্রেস গতকালই দিয়েছে। আজ খবর নিয়ে ডিটেলে জানিয়েছে লোকটা এখন কি করে না করে।
অফিস থেকেই বলেছে রাত 8টার পর পল্লব ঘোষকে বাড়িতে পাওয়া যাবে। সকালের দিকটায় ব্যস্ত থাকে। লালবাজারে চাকরি করা বন্ধু রঞ্জন কাকুকে প্রায় প্রতিটা কেসেই কাজে লাগে দীপ কাকুর। পল্লব ঘোষ এখন কি করেন জানা হয়নি ঝিনুকের। মায়ের দেওয়া পকোড়া চাষ শেষ করতে গিয়ে বাড়িতেই 7:45 বেজে গিয়েছিল। দীপ কাকু তড়িঘড়ি ঝিনুককে নিয়ে বেরিয়ে পড়েছিলেন। বাইকে চেপে সেন্ট্রাল অ্যাভিনিউর কাছে এসে পড়েছে ঝিনুকরা। মেন রাস্তা ছেড়ে বাঁ দিকে ঢুকে পড়ল। উল্টো দিক থেকে এক মাঝবয়সী ভদ্রলোক হেঁটে আসছেন। কাছে পৌঁছতে দীপ কাকু জিজ্ঞাসা করলেন, পল্লব ঘোষের বাড়িটা কোথায়? ইলেকট্রিক্যাল জিনিসপত্র সার্ভিস করেন। ভদ্রলোক আঙুল তুলে পুরনো একটা বাড়ির দরজা দেখালেন। বাড়িটার বয়স 200-র ওপর তো হবেই। 4 ধাপ সিঁড়ি উঠে ডোরবেল টিপেছে দীপ কাকু। দরজার উপরে টিনের সাইনবোর্ড, নাম লেখা ঘোষ ইলেকট্রিক্যাল সার্ভিস সেন্টার, নিচে ঠিকানা। দরজার ওপারে কাঠের খিল খোলার শব্দ। দেখা গেল একটা বছর 4-এর ছেলে। কিছু বলছে না, ঝিনুকদের দিকে তাকিয়ে আছে। দীপ কাকু বললেন, পল্লববাবু বাড়ি আছেন? দাঁড়ান বলে ছেলেটি ছুট্টে ভিতরে চলে গেল। ফেরত এলো তাড়াতাড়ি, বলল, আসুন। চৌকাঠ পেরোয় ঝিনুক, দীপ কাকু। সরু প্যাসেজ, পলেস্তারা খসা দেওয়াল, কালচে মেঝে। বাচ্চাটিকে অনুসরণ করে ঝিনুকেরা পৌঁছল নিচু দরজার কাছে। ছেলেটা বাবা বলে ডেকে সরে গেল। বেসমেন্টের ঘর, ওয়ার্কশপ বলা উচিত। রিভলভিং চেয়ারে বসা ভদ্রলোক ঝিনুকদের দিকে ঘুরে অবাক হয়ে তাকিয়ে আছেন। পিছনের টেবিলে বিভিন্ন ইলেকট্রিক্যাল গ্যাজেট। একটা মাইক্রোওয়েভ ওভেনের সব ডালা খোলা। উপরে ঝুলছে আলো জ্বলা ল্যাম্পশেড। বোঝা যাচ্ছে ওটারই সারাই চলছিল। আপনি তো পল্লব ঘোষ বলে দীপ কাকু সিঁড়ি ভেঙে নামলেন নিচে। ঝিনুকও নেমে এলো। ভদ্রলোকের কপালে ভাঁজ। বললেন, হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার? দীপ কাকু নিজের কার্ড বের করে এগিয়ে দিলেন। পল্লব বাবুর নাকের ডগায় চশমা। কার্ড পরে বিস্ময়ের গলায় বললেন, ডিটেকটিভ? ঘরে প্লাস্টিকের একটা চেয়ার আর টুল আছে। দীপ কাকু চেয়ারটা টেনে পল্লব ঘোষের মুখোমুখি বসলেন। ঝিনুক বসল টুলে। দীপ কাকু বলতে লাগলেন, আপনার পুরনো কোম্পানির আইএসবির কলকাতার অফিসের একটা গরমিল ধরা পড়েছে। বড় ধরনের টাকা পয়সার কেলেঙ্কারি। এ ব্যাপারে এনকোয়ারির জন্য আপনাদের মুম্বাইয়ের হেড অফিস থেকে আমাদের এজেন্সিতে দায়িত্ব দেওয়া হয়েছে। তার সঙ্গে ভেবে আমার কি সম্পর্ক? 1 বছর হলো তো চাকরি ছেড়ে দিয়েছি আমি। বিস্ময় এবং খানিকটা ঘাবড়ে যাওয়া গলায় বললেন পল্লববাবু। বয়সে মণিময়দার চেয়ে বড় বলেই মনে হচ্ছে। চেহারায় কেজো কর্মঠ ভাব। একটু সময় নিয়ে দীপ কাকু অননুকরণীয় দৃঢ়ভঙ্গিতে বললেন, চাকরি আপনি ছাড়েননি, বরখাস্ত হয়েছিলেন। মাথা নামিয়ে নিলেন পল্লববাবু। বললেন, সব খবরই তো আপনার কাছে আছে দেখছি। তবে এখনকার গোলমালের মধ্যে আমাকে টেনে কী লাভ? অফিসের রাস্তায় পা রাখি না আমি। কারোর সঙ্গে কোনো যোগাযোগও নেই আমার। পুরনো কলিগরা কেউ খোঁজও নেয় না। জানি, ঠিক সেই কারণেই আপনার কাছে আসা, বললেন দীপ কাকু। পল্লববাবুর ভ্রুজোড়া কাছাকাছি চলে এলো। বললেন, ঠিক বুঝলাম না। বলছি বুঝিয়ে, বলে দীপ কাকু শার্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে অফার করলেন পল্লববাবুকে। বিনয়ের সঙ্গে মাথা নেড়ে পল্লববাবু বললেন, থ্যাংক ইউ, আগে খুব খেতাম, এখন একেবারে ছেড়ে দিয়েছি। সিগারেট ধরিয়ে দীপ কাকু বলতে শুরু করলেন, আপনি যেহেতু বেশ কবছর চাকরি করেছেন আইএসবিতে, কোম্পানির অনেক খবর জানেন। আমাকে সেসব বললেও আপনার কোনো সমস্যা হবে না, কারণ পুরনো কলিগ বা বসের মন জুগিয়ে চলার দায় আপনার আর নেই। যারা এখন চাকুরিরত তাদের কিন্তু আছে, তারা সব কথা সত্যি বলবে না। রাইট, কিন্তু আপনাকে হেল্প করে আমার লাভ কি? লাভ ক্ষতির কথা পরে হবে। আপাতত একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে জানাই। কোম্পানির এই কেলেঙ্কারির সঙ্গে মণিময় মুখার্জির নাম জড়িয়ে পড়েছে। বেশ ভালো মতোই চমকালেন পল্লববাবু।
মুখ ফুটে বেরিয়ে এলো, তাই নাকি? হ্যাঁ তাই। এখন আমি মিস্টার মুখার্জির সম্বন্ধে আপনার কাছে কিছু জানতে চাই। বলুন। মণিময় মুখার্জি লোকটা কেমন? কোনো অসৎ কাজ করতে পারেন বলে কি আপনার মনে হয়? একটু যেন ঝিমিয়ে গেলেন পল্লববাবু। বললেন, মণিময় যে ধোয়া তুলসী পাতা, আহ, এ কথা আমি বলবো না। তবে বড় কোনো ধরনের অসৎ কাজ করবে বলে আমার তো মনে হয় না। ওর জন্য আপনার চাকরি গিয়েছে, তবু এত বড় সার্টিফিকেট দিচ্ছেন? দৃষ্টি শূন্যে ভাসিয়ে পল্লববাবু বলতে লাগলেন, দোষ তো আমারই ছিল। ও তো আমায় মিথ্যে বলে ফাঁসায়নি। একটু অবশ্য বাড়াবাড়ি করেছে। আমার ফ্যামিলি সিচুয়েশনও জানতো। ওর পায়ে পর্যন্ত ধরেছি আমি, শুনল না, জানিয়ে দিল কোম্পানিকে। আপনার ফ্যামিলি সিচুয়েশন বলতে? আমার স্ত্রী অসুস্থ, দীর্ঘদিন ধরে শয্যাশায়ী, চিকিৎসায় প্রচুর খরচ। আমি প্রায় নিরুপায় হয়ে এই অন্যায় কাজটা করছিলাম। মণিময় ব্যাপারটা ধরে ফেলার পর ওকে বলেছিলাম, একটা সুযোগ দে, আর কখনো করব না, খরচ চালানোর অন্য ব্যবস্থা করব। শুনলই না কোনো কথা। কিন্তু আমি যে শুনেছি মণিময় আপনাকে শুধরে নেবার সময় দিয়েছিলেন। আপনি বরং ওকে উল্টে দলে টানার চেষ্টা করেন। বাজে কথা, আমার সামনে এসে বলুক দেখি। দীপ কাকু ও পল্লববাবু দুজনেই এখন চুপ। ঝিনুক নিজের ডিউটি করে যাচ্ছে, ফাইলের মধ্যে থাকা নোটবুকে লিখে নিচ্ছে জরুরি পয়েন্ট। বাচ্চাটার দরজা খোলার কারণটাও এখন পরিষ্কার। মা শয্যাশায়ী, বাড়িতে আর কেউই নেই। দীপকাকু বলে ওঠেন, আচ্ছা, আপনি বলছেন মণিময় ধোয়া তুলসী পাতা নন, অর্থাৎ টুকটাক সঠতা কোম্পানির সঙ্গে করেই থাকেন। যেমন ট্রাভেলিং অ্যালাউন্সের ফলস বিল করা, ফোনে ডিলারের সঙ্গে কাজ সেরে নিয়ে কোম্পানিকে পুরো দিনের ডিউটি দেখানো। সেই মানুষটাই হঠাৎ সততার পরাকাষ্ঠা হয়ে তড়িঘড়ি আপনার চাকরিটা খেতে গেলেন কেন? আলাদা কোনো শত্রুতা? বড় করে শ্বাস ছেড়ে পল্লববাবু বললেন, না, মণিময় আসলে ভীষণ স্বার্থপর, তার সঙ্গে প্রচণ্ড অ্যাম্বিশাস। ও জানতো কোম্পানির বিশেষ বিশ্বাসভাজন হয়ে ওঠার জন্য একটা বড় সড়ো এক্সাম্পল দিতে হবে। আমার অপরাধটাকেই তাই হাতিয়ার করে নিল। ব্যাস, সোজা পদোন্নতি, এক্সিকিউটিভ র্যাঙ্ক। অন্যমনস্ক হয়ে কি একটু ভাবলেন পল্লববাবু, ফের বলতে থাকেন, ও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল জানেন। এ বাড়িতে অনেকবার এসেছে। আমার সংসারের অবস্থা সবই তোর জানা। একটা ভাইটাল পয়েন্ট পেয়ে গেল ঝিনুক। মণিময়দা বলেছেন একবার মাত্র এসেছেন এখানে। ঝিনুক পয়েন্টটা নোট করে নিল। অসঙ্গতিটা দীপকাকু বোধহয় খেয়াল করলেন না, ফিরতি প্রশ্নে চলে গেলেন। মণিময় যখন ঘনিষ্ঠ ছিলেন আপনার, আরও কয়েকটা স্বার্থপরতার উদাহরণ দিন দেখি। শালকিয়ায় নিজের ফ্যামিলির সঙ্গে না থেকে বেহালায় থাকা মণিময়ের অবশ্যই স্বার্থপরতা। পরিবারের লোক ওকে মিস করে। ওর সঙ্গেই শালকিয়ার বাড়িতে আমি গিয়েছি। আড়ালে ওর বাবা আমার কাছে দুঃখ করেছেন। তাদের আর্থিক অবস্থা কেমন? মোটামুটি। মণিময় সংসারে এক পয়সাও দেয় না, ওখানে যাই না। অথচ শ্বশুরবাড়ি যেহেতু বড়লোক, হামেশাই যাতায়াত করছে, কিনে দিচ্ছে এটা ওটা। এমনকি সুনেত্রার পিসি ঠাকুমারও দেখভাল করছে। এসব কারণে মণিময়ের ভাই বোনেরা ওকে পছন্দের চোখে দেখে না। তার মানে যা দাঁড়ালো, মণিময় স্বার্থপর হলেও বড় ধরনের কোনো অপরাধ করার মানুষ সে নয়। না, ওই যে বললাম, ওর প্রচণ্ড উচ্চাশা, অনেক উপরে উঠতে চায় মণিময়। ট্যুরে গেলে আমরা যখন রাতে হোটেলে ফিরে আড্ডা দিতাম, ও হামেশাই বলতো, আমি একদিন নিজে একটা কোম্পানির মালিক হব, লোকজন বলা বলি করবে, দেখেছ শালকিয়ার একটা মধ্যবিত্ত ঘরের ছেলে আজ কোথায় উঠেছে। একটু থামলেন পল্লববাবু, ফের বললেন, আমার ধারণা ওর অসম্ভব উচ্চাসার কারণেই একদিন ফাঁদে পড়ে যাবে, হয়তো পড়েওছে, যে কারণে আপনি এসেছেন। অর্থাৎ অজান্তেই কোনো অপরাধ চক্রে জড়িয়ে পড়েছে বলছেন? আই থিঙ্ক সো। বলার পর পল্লব জানতে চাইলেন, আচ্ছা, ও
ঠিক কী ধরনের গোলমালে পড়েছে বলা যাবে? তদন্তের স্বার্থে এখনই বলা যাবে না, তবে আপনার সাহায্য আমার লাগবেই। পরে সবই জানতে পারবেন। কথা শেষ করে দীপকাকু একটু চুপ করে থাকলেন। ফের বলে ওঠেন, এই যে মণিময় একটা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন, এতে কি আপনি খুশি? ওর জন্যই তো আপনার চাকরিটা গিয়েছে। মিথ্যে বলবো না, মণিময়ের ওপর রাগ তো আমার আছেই। আমার কেসটায় অতটা নির্দয় না হলেও পারত। ওর একটা শিক্ষা হোক আমিও চাই। একই সঙ্গে এটাও বলবো, ক্ষতির বদলে ও আসলে আমার উপকারই করেছে। চাকরি যাওয়ার পর প্রথম কিছুদিন আমি খুব কষ্টে সৃষ্টে সংসার চালিয়েছি। অন্য কোনো কোম্পানি আমায় চাকরিতে নেয়নি। আমার কীর্তি কীভাবে যেন রটে গিয়েছিল। ইন্ডিপেন্ডেন্টলি মেশিন সারাইয়ে নেমে পড়লাম। দিন রাত ঘুরে কাজ জোগাড় করেছি। এখন সেই সব ক্রাইসিস পিরিয়ড অনেকটাই কাটিয়ে উঠেছি। দীপকাকু চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললেন, থ্যাংক ইউ পল্লব, থ্যাঙ্কস ফর ইউর কোঅপারেশন। আপনার ফোন নাম্বার বা কার্ড একটা দিন। পল্লববাবুও উঠে দাঁড়িয়েছেন। টেবিলে রাখা ভিজিটিং কার্ডের বাক্স থেকে একটা কার্ড তুলে দীপকাকুর হাতে দিলেন। ঝিনুক দীপকাকুর পাশে এসে দাঁড়ালো। দীপকাকু ফের বললেন, আপনি তখন বলছিলেন না আমাকে সাহায্য করে আপনার কী লাভ? এবার শুনে রাখুন লাভটা কোথায়। আপনি যে অপরাধটা করেছিলেন অনায়াসে আপনাকে জেলের ভাত খাওয়ানো যেত। কোম্পানির ড্রাফট করে দেওয়া অপরাধ স্বীকারের চিঠিতে আপনি সইও করেছিলেন। খানিকটা দক্ষিণা দেখিয়ে কোম্পানি আপনাদের চাকরি থেকে স্যাক করে। আর এখন যদি হেল্প না করেন, কোম্পানি ইচ্ছে করলেই আপনার অপরাধের ফাইল নিয়ে কোর্টে যেতে পারে। ডোজটা বোধ হয় একটু বেশি হয়ে গেল। এমনিতে পল্লববাবু যথেষ্ট বিনয়ী আচরণ করেছেন এতক্ষণ। দীপকাকুর শাসানিতে ভীষণ কুণ্ঠিত হয়ে বললেন, না না, আমি তখন কথার কথা বলেছিলাম। উত্তরটা গ্রাহ্য না করে দীপকাকু বললেন, আর হ্যাঁ, আমি যে এখানে এসেছি আপনার পুরনো অফিসের কলিগরা যেন জানতে না পারে। কাউকে না জানানোই ভালো। জানবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। বাচ্চাটাকে আর দেখা গেল না। পল্লববাবু সদর দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলেন। রাস্তায় নামার আগে পল্লববাবুর দিকে না তাকিয়ে দীপকাকু বললেন, আপনার স্ত্রীর সুস্থ হয়ে ওঠার চান্স কতটা? চান্স যে নেই বলা যায় না। মুম্বাই নিয়ে যেতে হবে, প্রচুর খরচ। মাসখানেক সব কাজ ছেড়ে আমাকে ওখানে গিয়ে থাকতে হবে। তারপরও যে ভালো হবে ডাক্তাররা 100% গ্যারেন্টি দিতে পারছেন না। জানি না কতটা কি করতে পারবো। আপনি পারবেন, সব ঠিক হয়ে যাবে, মাথাটা ঠান্ডা রাখুন। দীপকাকু সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রস করে ফুটপাতের চায়ের দোকানের সামনে বাইক দাঁড় করিয়েছেন। ঝিনুকের চায়ের নেশা নেই। ফুটপাতের চা অবশ্য মন্দ লাগে না। একবার সেও নিয়েছে। পল্লব ঘোষ লোকটাকে কেমন লাগলো? চা খাওয়ার ফাঁকে আলগা গলায় প্রশ্ন করলেন দীপকাকু। ঝিনুক বলল, খুব একটা খারাপ নয়। খুব একটা খারাপ নয় বলেই তো মনে হলো। জীবনে একটা ভুল করেছে, শুধরে নিয়ে স্বাভাবিক রাস্তায় চলেও এসেছে। এটা ভান নয় তো? যেন নিজেকেই প্রশ্ন করলেন দীপকাকু। ঝিনুক কোনো উত্তর দিল না। তার চা খাওয়া শেষ। ভার ফেলে দিল পাশে রাখা নির্দিষ্ট ডাব্বায়। রাতের রাজপথে আলোক জ্বলা গাড়িগুলো সাঁ সাঁ করে ছুটে যাচ্ছে। সেদিকে তাকিয়ে দীপকাকু বললেন, পল্লব ঘোষের সঙ্গে কথা বলে মণিময় মুখার্জি সম্বন্ধে কি ধারণা হলো তোমার? মণিময়দাকে খুব একটা সুবিধার মনে হলো না। আমাদের কিছু মিথ্যে কথা বলছেন। কমপ্লেন করার আগে পল্লববাবুকে মোটেই সতর্ক করেননি। এই বাড়িটাও তিনি চিনতেন। এদিকে পল্লববাবু বন্ধুকে একটা ব্যাপারে ক্লিনচিট দিচ্ছেন যে বড় কোনো অপরাধ করার মানুষ সে নয়। কোম্পানিতে কেলেঙ্কারির বিষয়টা যেহেতু আপনার বানানো, মণিময়বাবুকে অপরাধমনস্ক বলার সুযোগ থাকছে না। ঝিনুকের টানা ব্যাখ্যার পর দীপকাকু ছোট্ট করে বলে উঠলেন। হাতের ভাঁড়টা বাস্কেটে ফেলে জিজ্ঞাসা করলেন, মণিময়ের পরিচিতদের মধ্যে সবচেয়ে আগে পল্লব ঘোষের কাছে কেন এলাম বলতে পারবে? ভাবার জন্য এতটুকু সময় ব্যয় না করে ঝিনুক চটজলদি না বলে। দীপকাকুর আগের মতোই রাস্তার ওপরে চোখ রেখে বলতে থাকলেন,
এলাকার বড় কোনো পুজো অনুষ্ঠান থাকলে পুলিশ আগেভাগে দাগি দুষ্কৃতীদের লক আপে ঢুকিয়ে নেয়। দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধ করার এটা প্রাথমিক সতর্কতা। গুন্ডাগুলো ছাড়া থাকলে যে কোনো গন্ডগোল বিরাট আকার নিতে পারে। আমি ঠিক এই কারণেই পল্লব ঘোষকে নজরবন্দি করলাম। অপরাধের হিস্ট্রি আছে ওর। কথা শেষ করে চাওলাকে দাম মেটালেন দীপকাকু। বাইকের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, আমার এই ভিজিটের কারণে আপাতত কিছুদিনের জন্য পল্লব ঘোষের দিক থেকে কোনো ক্রাইম করার সম্ভাবনা রইল না, যদি না লোকটা পাকা অপরাধী হয়। ঠিক কী ধরনের ক্রাইমের আশঙ্কা আপনি করছেন? জিজ্ঞেস করে ঝিনুক। বাইকে বসে হেলমেট পরার আগে দীপকাকু বললেন, আগামী ঘটনাগুলোই তার উত্তর দেবে। কাল রাতে পল্লব ঘোষের সাক্ষাৎ পর্বটা ঝিনুকের থেকে মন দিয়ে শুনলেন বাবা। মিনিট 15 চিন্তায় মগ্ন থেকে বলেছিলেন, এতক্ষণে ধরতে পেরেছি। কি বুঝলে? জানতে চেয়েছিল ঝিনুক। বাবা বলেছিলেন, মণিময় এবং পল্লবের মধ্যে নিশ্চয়ই কোনো গোপন শত্রুতা আছে। তারা চায় না সেটা বাইরের লোক জানুক। সম্ভবত দুজনেই কোম্পানিকে ঠকাচ্ছিল নিজেদের কাজের পরিসরে। একে অপরের অপরাধটা জানতো। যতটুকু আন্দাজ করা যায়, পল্লব জোট বাঁধতে চেয়েছিল মণিময়ের সঙ্গে। কন্ডিশন, চুরির টাকা আধাআধি হবে। মণিময় রাজি হয়নি। পথের কাঁটা দূর করতে চেয়ে পল্লবের কুকীর্তি কোম্পানিকে জানিয়ে দেয়। তাহলে পল্লববাবু কেন মণিময়দার অপরাধ কোম্পানির কাছে জানালেন না? প্রশ্ন করেছিল ঝিনুক। বাবা বলেছিলেন, মজা তো এখানেই, পল্লবের অপকীর্তির প্রমাণ জোগাড় করে ফেলেছিল মণিময়। পল্লবের হাতে ছিল না মণিময়কে ধরিয়ে দেবার মতো কোনো সলিড এভিডেন্স। চাকরি যাবার ফলে প্রমাণ সংগ্রহ তার পক্ষে আরও অসাধ্য হয়ে উঠল। এরকমটাই হবে জেনেই তড়িঘড়ি পল্লবের চাকরিটা যাওয়ার ব্যবস্থা করেছিল মণিময়। অপবাদ মাথায় নিয়ে চাকরি হারানোর পর পল্লব এখন গুলি খাওয়া বাঘ। কিছুদিন সময় লেগেছে নিজেকে গুছিয়ে নিতে। এবার সে প্রতিশোধ নেবে। কিভাবে? বাবা বললেন, প্যানিক তৈরি করে। পল্লবের কাছে যেহেতু মণিময়কে অপরাধী সাব্যস্ত করার মতো কোনো প্রমাণই নেই, ওকে আতঙ্কিত করে বাধ্য করবে কোনো ভুল স্টেপ নিতে। তাতে সমূহ ক্ষতি হবে মণিময়ের। প্যানিক তৈরি করার জন্য পল্লববাবু মণিময়দার ডুপ্লিকেট জোগাড় করেছেন? এত সহজেই কি একই রকম দেখতে দুটো মানুষ পাওয়া যায় নাকি? ইটস আ কোইন্সিডেন্স। মণিময়ের মতো দেখতে একটা লোককে পাওয়ার পরই প্ল্যানটা মাথায় আসে পল্লবের। আবার এমনও হতে পারে মণিময়ের কোনো ভাইকেই কাজে লাগিয়েছে পল্লব। মণিময় দীপঙ্করকে তো বলেছে তাদের ভাই দাদাদের প্রায় একই ধরনের দেখতে। ভাইরা যে মণিময়ের ওপরে খুশি নয়, এই তথ্য আমরা জানতে পারি পল্লব এবং মণিময় দুজনের কাছ থেকেই। বাবার লজিকগুলো ঠিকঠাক লাগলেও গোড়ায় একটা গ্যাপ দেখতে পাচ্ছিল ঝিনুক। জোরালো কোনো ক্লু ছাড়া এত সব অ্যানালিসিসের কোনো মানেই হয় না। তাই সে বলেছিল, তুমি এতটা শিওর হচ্ছ কি করে ষড়যন্ত্রী পল্লববাবুই? বাবা বলেছিলেন, মনে করে দেখ, যখন তোরা মণিময়দের বাড়িতে কেসটা সবিস্তারে শুনছিলি, পল্লবের নামটা সুনেত্রা তুলেছিল, মণিময় নয়। অথচ পল্লবী হচ্ছে ওর সবচেয়ে বড় শত্রু। মণিময় সর্বনাশ করতে চাওয়া লোকেদের মধ্যে পল্লবের নাম প্রথমেই আসবে। পল্লববাবুর নাম চাপতে যাওয়ার কারণ? প্রশ্ন করেছিল ঝিনুক। বাবা বললেন, দীপঙ্করের সঙ্গে আলাপের গোড়াতেই মণিময় বুঝে গিয়েছিল গোয়েন্দাতি যথেষ্ট ঘাঘু। একে হালকাভাবে নিলে পরে ভুগতে হবে। পল্লবের খোঁজ পেলেই তার অপকীর্তিগুলো প্রকাশ চলে আসবে। সেই কারণেই পল্লবের বাড়ির ঠিকানা দেয়নি। সুনেত্রা প্রসঙ্গটা উত্থাপন করার জন্য পল্লবের ঘটনাটা বলতে বাধ্য হতে হয়েছিল। দীপঙ্কর তখনই টের পেয়ে যায় এই কেসটার ভিতরে অন্য কোনো রহস্য আছে। নিজের তাগিদে তদন্তে নেমে পড়ে। দীপকাকুর তদন্তে বাবার স্পেকুলেশন বেশিরভাগই বিফলে যায়। এবার কেন জানি ঝিনুকের মনে হচ্ছিল বাবার ভাবনা সঠিক রাস্তা ধরেই এগিয়েছে। আপাতত কিছু ঘটনা ঘটার অপেক্ষা, যার সূত্র ধরে এগোবে। বড়সড় অপরাধমূলক ঘটনাটি কবে ঘটবে ভগবানই জানে। ছোট ঘটনার জন্য বেশি অপেক্ষা করতে হলো না। কলেজে বেরোনোর জন্য রেডি হচ্ছিল ঝিনুক। মোবাইলে ফোন এসেছিল, শুধু নাম্বার। ঝিনুক ফোন সেট কানে নিয়ে হ্যালো বলার পর অপর প্রান্ত নার্ভাস গলায় বলল, ঝিনুক, হ্যাঁ আমি সুনেত্রাদি বলছি। মুহূর্তে সজাগ হয়ে ঝিনুক বলেছিল, হ্যাঁ বলুন। আজ একটু আগে লোকটাকে নিজের চোখে দেখলাম, ভীষণ মিল মণিময়ের সঙ্গে।
হাফ ধরা গলায় বলেছিলেন সুনেত্রাদি। ওরা এতটা ঘাবড়ে যাওয়া অস্বাভাবিক ঠেকেছিল ঝিনুকের। বলেছিল, হ্যাঁ, তো আশ্চর্যের কি আছে? ভদ্রলোক আপনাদের পাড়ায় থাকেন, দেখা তো হয়েই যেতে পারে। সেরকম হলে তো চিন্তা ছিল না। স্কুলের জন্য বেরিয়েছি, দেখি পার্কের মোড়ে দাঁড়িয়ে আছে লোকটা। প্রথমে এক ঝটকায় মণিময় মনে হলো। আমাদের বাড়ির দিকেই তাকিয়েছিল লোকটা। দুদিন হলো মণিময় অফিস ট্যুরে ধানবাদে। আমি ভাবলাম দেখি সেই ডুপ্লিকেটটা কিনা। যেই না এগিয়েছি, লোকটা হনহনিয়ে পালালো। সুনেত্রাদির সবিশেষ বর্ণনা ঘটনার গুরুত্ব টের পেয়েছিল ঝিনুক। যে কোনো কারণেই হোক ডুপ্লিকেটের টার্গেট সুনেত্রাদিরা। ঝিনুকের ভাবনার মাঝে সুনেত্রাদি ফের বলে উঠেছিলেন, দীপঙ্কর বাবুকে ঘটনাটা জানানোর জন্যই তোমায় ফোন করছি। ওর ফোন নাম্বার আমার কাছে নেই। উনি তো বলেছিলেন কিছু ঘটলে জানাতে। ঠিক আছে, আমি দীপ কাকুর সঙ্গে কথা বলছি, দেখি কি বলেন। বলে সুনেত্রাদির লাইন কেটে দীপ কাকুর নাম্বারে কল করেছিল ঝিনুক। ঘটনা শুনে দীপ কাকু বললেন, সুনেত্রা কি মণিময়কে জানিয়েছে ঘটনাটা? সেটা তো জিজ্ঞাসা করিনি, বলেছিল ঝিনুক। অপ্রত্যাশিত ধমকও খেলো। দীপ কাকু বললেন, এই প্রাইমারি কাজগুলো করতে পারছো না? মণিময়কে ফোন করেছেন কিনা জেনে সুনেত্রাদিকে জিজ্ঞাসা করো। তাকে এখন কোথায় পাওয়া যাবে? আমি দেখা করতে চাই। সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করেছিল ঝিনুক। সুনেত্রাদি বললেন, মণিময়দাকে ফোনে ট্রাই করে পাওয়া যায়নি, আপাতত স্কুলে আছেন সুনেত্রাদি। দীপ কাকু যদি মনে করেন ওর বাড়িতে আসবেন, ছুটি নিয়ে চলে আসতে অসুবিধে হবে না। ঝিনুক কথাগুলো জানিয়ে দিল দীপ কাকুকে। উনি বলেছিলেন, ঠিক আছে, জানিয়ে দাও, আমি এখনই ওদের বাড়ি যাচ্ছি। একটু থেমে জিজ্ঞাসা করেছিলেন, তুমি বোধহয় আসতে পারবে না, কলেজ আছে। না না, পারবো। আজ একটাই মাত্র পাশের ক্লাস, সেটাও হয়তো হবে না। দীপ কাকুর ইনভেস্টিগেশনের প্রতিটা স্টেপের সঙ্গে না থাকলে কেসটা পরে গিয়ে বড্ড জটিল লাগে। সুনেত্রাদের বাড়ি নিজের মতো চলে আসতে বললেন দীপ কাকু। ঝিনুক ট্যাক্সি নিত। বাবা বললেন, আশুকে নিয়ে যা, আমার অফিস বেরোতে দেরি আছে। আশুদা বাবার গাড়ির ড্রাইভার। দীপ কাকুর তদন্তে এই গাড়ি বহুবার ব্যবহৃত হয়েছে। তদন্তের কাজে বেরোতে হলে আশুদা বাড়তি এনার্জি পায়। ঝিনুক গাড়িতে গিয়ে বসতে আশুদা বলেছিল, কোনো কেস আছে তাই না দিদিমণি? ঝিনুক তো অবাক, জিজ্ঞেস করেছিল, তুমি কি করে বুঝলে? গাড়ি স্টার্ট দিয়ে আশুদা বলেছিল, তোমার জুতো দেখে। স্নিকার্স পরেছে ঝিনুক। ইনভেস্টিগেশন থাকলে এই রকম কিছু একটা পড়ে। কোথাও কখন দৌড়ঝাঁপ করতে হয় কোনো তো ঠিক নেই। দীপ কাকুর সামান্য সংস্পর্শে এসে আশুদার মধ্যেও গোয়েন্দার গুণাবলী প্রকাশ পেতে শুরু করেছে। সুনেত্রাদির দেওয়া খবরে বাবা ভীষণ কনফিউজড হয়ে গিয়েছেন। ফোনে যখন কথা চালাচ্ছিল ঝিনুক, এক প্রান্তে শুনেছেন বাবা সব, তাতেই অনেকটা বুঝে নিয়েছেন। ঝিনুককে তাই আর কোনো প্রশ্ন করেননি। নিচের ঠোঁট উল্টে মাথা নাড়তে নাড়তে বলেছিলেন, মনে হচ্ছে পল্লব ঘোষ নয়, অন্য কেউ আছে এর পিছনে। পাকা অপরাধীরও সাহস হবে না গোয়েন্দা দেখা করে যাওয়ার পরের দিনই কাজ চালিয়ে যাওয়ার। ঝিনুক বাড়ি থেকে বেরোনোর মুখে বাবা বলেছিলেন, এই চোখ কান খোলা রাখিস, বুঝলি? কেসটা কিন্তু ইন্টারেস্টিং টার্ন নিচ্ছে। সত্যি এবার থেকে পুরোপুরি সজাগ থাকবে ঝিনুক। ডুপ্লিকেট যখন ওয়াচ করছে মণিময়দাদের বাড়ি, তার মানে কিছু একটা মতলব তো আছেই। বেহালার রামকৃষ্ণনগর চিনতে বিশেষ অসুবিধে হয়নি আশুদার। গাড়ি পার্কটার কাছে পৌঁছে গিয়েছে। রাস্তার ওপারের ফুটপাতে দাঁড়িয়ে কথা বলছেন দীপ কাকু আর সুনেত্রাদি। বাইক স্ট্যান্ড করা দীপ কাকুর পিছনে। পিছন ফিরে ঝিনুককে গাড়ি থেকে নামতে দেখলেন দীপ কাকু। সুনেত্রাদির দিকে মুখ ফিরিয়ে বললেন, আপনার বাড়ি গিয়ে বসুন, আমি আসছি। ঝিনুক হাঁটতে হাঁটতে সুনেত্রাদিকে প্রশ্ন করে, কোথায় গেলেন দীপ কাকু? পাড়াটা একবার ঘুরে দেখতে। কেন? আমি স্কুল থেকে ফিরছি, উনি পাশে বাইক দাঁড় করালেন। হ্যাঁ, তো তাড়াতাড়ি চলে আসবেন ভাবতেই পারিনি। আমার কাছে ডিটেলসে সব জানতে চাইলেন। লোকটা কোথায় দাঁড়িয়েছিল, ড্রেস কী ছিল, পালালো কোন দিকে। সুনেত্রাদের কথা থেকে একটা প্রশ্ন তুলে নিল ঝিনুক, কী ড্রেস পরেছিল আজ? এমনি সাধারণ শার্ট প্যান্ট। এত অর্ডিনারি ড্রেস মণিময় কখনোই পরে না। কিন্তু দুজনের মধ্যে সিমিলারিটি প্রচুর। চেনা জানা লোকজনের ভুল হতেই পারে। আপনারও হয়েছিল? জানতে চায় ঝিনুক। সুনেত্রাদি মাথা নাড়লেন, বললেন, কয়েক সেকেন্ডের জন্য ধন্দে পড়ে গিয়েছিলাম, তারপরেই বুঝে যাই ও মণিময় নয়।
মণিময় হওয়ার তো কোনো কারণও নেই, সে আছে ধানবাদে। তাছাড়া নিজের বাড়ির থেকে কেউ ওভাবে তাকিয়ে থাকে? লোকটাকে সামনে থেকে দেখার জন্য কয়েক পা এগিয়েছি, একেবারে পড়ি মরি করে দৌড়লো। আমার যা নার্ভাস লাগছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঘেমে গিয়েছিলাম। সুনেত্রাদের কথা শুনে অসময় হাসি পেয়ে গেল ঝিনুকের। লোকটা যার জন্যে ভয় পালালো সে উল্টে নার্ভাস। গেট খুলে দরজার কাছে পৌঁছেছে ঝিনুকরা। সুনেত্রাদি ঘরে ঢুকে ঝিনুককে বসতে বলে ভিতরে গেলেন। সোফায় বসেছে ঝিনুক। আগের দিনও লক্ষ্য করেছে কিছু বই খোলা অবস্থায় উল্টো করে রাখা সোফা, ক্যাবিনেট, সেন্টার টেবিলের উপর। কোনোটাই গল্প উপন্যাসের বই নয়, সবই একাডেমিক। এই বাড়িতে সিরিয়াস পড়ুয়ার উপস্থিতি নিয়ে নিশ্চিত হওয়া যায়। ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে গাউন পরিহিত সুনেত্রাদি ঘরে ফিরলেন। সোফায় বসতে বসতে বললেন, চা ভিজিয়ে দিয়ে এলাম, দীপঙ্কর বাবু এলে একসঙ্গে খাওয়া যাবে। সুনেত্রাদের কথা শেষ হতেই বাইরে থেকে ঘরে এলেন দীপকাকু, একটু যেন পরিশ্রান্ত। ঝিনুকের মুখোমুখি সিঙ্গেল সোফার দিকে যেতে যেতে বললেন, আপনাদের পাড়াটা বেশ বড়, প্রচুর বাড়ি, ফ্ল্যাট বাড়ি, অনেক গলি রাস্তা। কমেন্ট যেহেতু সুনেত্রাদির উদ্দেশ্যে, উত্তর দিলেন, আমিও সব রাস্তা চিনি না। একবার স্কুল থেকে ফেরার পথে নতুন রাস্তা ট্রাই করতে গিয়ে বাড়ি হারিয়ে ফেলেছিলাম। নিজের কথায় নিজেই হাসছে সুনেত্রাদি। এখন আর ভয়ের লেশমাত্র নেই ওর চেহারায়। ভারী ইন্টারেস্টিং ক্যারেক্টার। মানুষটাকে ক্রমশ ভালো লেগে যাচ্ছে ঝিনুকের। দীপকাকু বসেছেন সোফায়। সুনেত্রাদিকে জিজ্ঞাসা করলেন, ফোনে পাওয়া গেল? মণিময়দার কথাই বলছেন দীপকাকু। সুনেত্রাদি বললেন, আর ট্রাই করিনি। কি দরকার, আপনারা এসে গিয়েছেন, ভয়টা অনেকটা কেটে গিয়েছে আমার। সে না হয় ঠিক আছে, কিন্তু মণিময়ের অনুমতি ছাড়া কি আমরা কাজ শুরু করতে পারি? আপনি বললে অবশ্য করাই যায়। ওর সঙ্গে শেষ কথা যা হয়েছিল তাতে তদন্ত চালিয়ে যাওয়ার প্রসঙ্গ ছিল না। সুনেত্রাদি কিছুটা থতমত খেয়ে গিয়েছেন। বললেন, আপনার সঙ্গে মণিময়ের এক্স্যাক্টলি কী কথা হয়েছিল আমি জানি না, অথবা মনে নেই। দীপকাকু সুনেত্রাদির কাছে জানতে চান, মণিময় ধানবাদে গেলে কোথায় ওঠেন? কোনো হোটেলে না অফিসের গেস্ট হাউসে? প্যারাডাইস হোটেলে ওঠে। অফিসের গেস্ট হাউস কিছু নেই। প্যারাডাইসের ফোন নাম্বার আছে আপনার কাছে? কেন বলুন তো? আবার চোখে মুখে ভয় ফিরে আসে সুনেত্রাদির। দীপকাকু বললেন, হোটেলে ফোন করে দেখি, যদি থাকেন কথা হয়ে যাবে। না থাকলে হোটেলের লোককে বলবো উনি ফিরলেই যেন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করেন। হোটেলের নম্বরটা দিয়েছিল বোধহয়, কোথায় যে রেখেছি। ফোনে কি সেভ করা আছে? প্রশ্নগুলো নিজেকেই করলেন সুনেত্রাদি। দীপকাকু বললেন, ফোনের নোটবুকে লিখে রেখেছেন। সুনেত্রাদি বিস্ময়ের দৃষ্টি নিয়ে তাকালেন দীপকাকুর দিকে। কনফিডেন্স দেখে অবাক হয়েছেন। উঠে গেলেন টিভির নিচে থাকা ক্যাবিনেটের কাছে। কাঁচের শাটার সরিয়ে বার করলেন ফোন নাম্বারের নোটবুক। পাতা উল্টে এক জায়গায় থামলেন। মুখে খুশির আভা, অর্থাৎ পেয়েছেন নাম্বার। সব প্রশংস দৃষ্টি এখন দীপকাকুর দিকে। বাহবা গ্রহণ করলেন না দীপকাকু। বললেন, কম দরকারে পড়া অথচ জরুরি ফোন নাম্বার লোকে নোটবুকেই লিখে রাখে। নোটবুকটা খোলা অবস্থায় দীপকাকুর কাছে নিয়ে এলেন সুনেত্রাদি। নিজের সেলফোন বার করে নোটবুকটা এক হাতে নিয়ে হোটেলের নাম্বার টিপছেন দীপকাকু। ভিতর ঘর থেকে মৃদু শব্দের রিংটোন বেজে উঠল। শশব্যস্তই সুনেত্রাদি বললেন, মনে হচ্ছে ওরই ফোন এলো। ঘর ছাড়লেন সুনেত্রাদি। দীপকাকুর আঙুল চালনা দেখে বোঝাই যাচ্ছে নাম আর হোটেলের নাম্বারটা সেভ করে নিচ্ছেন। মণিময়দার ফোনই এসেছে। সকালের ঘটনার বর্ণনা দিতে দিতে সুনেত্রাদি ঘরে এলেন। ঝিনুকরাও যে এসেছে কথাও জানালেন। কান থেকে ফোন সেট নামিয়ে দীপকাকুকে বললেন, আপনার সঙ্গে কথা বলতে চাইছে। সুনেত্রাদের সেট কানে লাগিয়ে দীপকাকু বললেন, হ্যাঁ বলুন। ও প্রান্তের কথা শোনার উপায় নেই। দীপকাকুর এক্সপ্রেশন থেকেও কিছুই বোঝা যাচ্ছে না। নির্বিকার শ্রোতা হয়ে আছেন। খানিকক্ষণ পর, ঠিক আছে বুঝেছি বলে ফোন অফ করলেন। সেটটা সুনেত্রাদিকে ফেরত দিয়ে বললেন, মণিময় ঘটনাটাকে এতটা সিরিয়াসলি না নিতেই বলছেন। কারণ? ভ্রু কুঁচকে জানতে চান সুনেত্রাদি। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে দীপকাকু বলতে থাকলেন,
মণিময়ের বক্তব্য হলো, লোকটা যে আপনাদের পাড়ায় আছে, মানে নতুন এসেছে তার প্রমাণ তো আমরা পেয়েছি, কিন্তু লোকটা আদৌ আপনাদের বাড়ির দিকে তাকিয়ে ছিল কি না এ ব্যাপারে মণিময়ের যথেষ্ট সন্দেহ আছে। আপনার অবজারভেশনের ওপর নাকি নির্ভর করা ঠিক হবে না। আপনি খুবই বেখেয়ালি মানুষ। বেখেয়ালি শব্দটার ধাক্কাতেই বুঝি সুনেত্রাদি বলে উঠলেন, হেই রে, চা ভিজিয়েছি, আপনাদের দেওয়াই হলো না এখনো। সোফা থেকে উঠে দাঁড়ালেও কিচেনে গেলেন না সুনেত্রাদি। ভ্রু কুচকে দীপকাকুর কাছে জানতে চাইলেন, আর কি বলল মণিময়? হাসিটা প্রশস্ত হলো দীপকাকুর ঠোঁটে। বললেন, আপনি চরিত্রেও আউট অ্যান্ড আউট দিদিমণি। স্কুলে যথেষ্ট রাগী বলেই পরিচিত। আপনি যখন কারো ওপর অসন্তুষ্ট হয়ে গিয়ে যান, সেটা তেড়ে যাওয়ার মতোই হয়। লোকটা ঘাবড়ে গিয়ে পালিয়েছে। সে হয়তো অন্য কাজে ওখানে দাঁড়িয়েছিল। ও এই কথা বলেছে? কপট অভিমানের সঙ্গে নিশ্চিত হতে চাইলেন সুনেত্রাদি। উত্তরে দীপকাকু বললেন, আপনি একবার ফোন করে জেনে নিন। ফোন নয়, ফিরুক, ওকে দেখাচ্ছি আমি। বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে চলে গেলেন সুনেত্রাদি। দীপকাকু সেন্টার টেবিলে খোলা অবস্থায় উল্টো করে রাখা বইটা তুলে নিলেন। ঝিনুক আগেই দেখেছে বইটার নাম ইন্ট্রোডাকশন টু ইলেকট্রোডায়নামিক। পাতা উল্টো পাল্টে দেখে বইটা যথাস্থানে রেখে দীপকাকু উঠে পড়লেন। বইয়ের র্যাকের দিকে এগোচ্ছেন। ঝিনুক চাপা গলায় জিজ্ঞেস করে, কি বুঝছেন? জটিল কেস। নোট নিচ্ছ না কেন? বললেন দীপকাকু। ট্রেতে 3টে চায়ের মগ নিয়ে ঘরে ফিরলেন সুনেত্রাদি। দীপকাকু ফিরে এলেন সোফায়। ঝিনুক চায়ের ব্যাপারে আর না করবে না। ভুলো মনের মানুষের অস্বস্তি বাড়িয়ে কাজ নেই। 3জনেই চায়ের মগ তুলে নিয়েছেন। তাহলে কি বুঝছেন? একটা ইনভেস্টিগেশন তো করা উচিত। লোকটা কে, কি তার মতলব? বললেন সুনেত্রাদি। মগটা 2 হাতে ধরে কপালে ভাঁজ নিয়ে দীপকাকু বলতে থাকলেন, লোকটা দোকানের ধার মিটিয়ে দেওয়ার ফলে মনে হয়েছিল কেসটা নিয়ে ভাবার কিছু নেই, কিন্তু আপনি আজব ঘটনা যা বললেন, চিন্তা হওয়ারই কথা। আবার মণিময় যা বলছেন। দীপকাকুর কথা শেষ করতে না দিয়ে সুনেত্রাদি বলে উঠলেন, ওর কথা ছাড়ুন তো, আপনি তদন্ত চালান। ও নিজের চোখে দেখলে বুঝতো ঘটনা কতটা জেনুইন এবং সিরিয়াস। ঝিনুক বুঝতেই পারছে কেসটা এরা না দিলেও দীপকাকু কাজ চালিয়ে যেতেন। চায়ের শেষ চুমুক মেরে দীপকাকু মগ নামিয়ে রাখলেন সেন্টার টেবিলে। বললেন, আপনাকে কয়েকটা প্রশ্ন করি। করুন। নড়ে চড়ে প্রস্তুত হলেন সুনেত্রাদি। এই বাড়িতে এমন কোনো দামি জিনিস আছে যা চুরি গেলে আপনাদের ক্ষতি তো হবেই, চোরের লাভ হবে বেশি? অর্থাৎ ব্যাংকের বই, জীবন বিমার পলিসির কথা বলছি না। চোরের ওতে কোনো লাভ হবে না, আপনারা সমস্যায় পড়বেন। দীপকাকুর কথা বুঝে নিয়ে সুনেত্রাদি বললেন, বাড়িতে হিরে জহরত কিছু আছে কিনা জানতে চাইছেন তো? নেই। সোনার গয়নাও অতি সামান্য। আমার ওসবে তেমন খুব একটা ঝোঁকও নেই। আপনার শ্বশুর বাড়ি কিংবা বাপের বাড়িতে দামি এরকম কিছু আছে কি? মণিময়ের ডুপ্লিকেট গিয়ে হয়তো হাতিয়ে নিয়ে এলো। ওরাই লোকটাকে মণিময় ভেবে হাতে তুলে দিলেন। ভাবতে ভাবতে মাথা নাড়ছেন সুনেত্রাদি। বললেন, আমার অন্তত জানা নেই। শ্বশুরবাড়ির ইকোনমিক কন্ডিশন ভালো নয়। সেই বাড়িতে ওই ধরনের কিছু থাকার প্রশ্নই ওঠে না। আমার বাড়ির অবস্থা মোটামুটি ভালো। সোনাদানা যা কিছু আছে বাবা ব্যাংকের ভল্টেই রাখেন। শুধু সোনাদানার কথা ভাবলে চলবে না। কিউরিও কিছু প্রাচীন মূর্তি বা অন্য যে কোনো জিনিস জানতে চাইলেন দীপকাকু। না, সেসব বাড়ির কোথাওই নেই। সম্ভাবনা সেক্ষেত্রে প্রায় শূন্য। প্রাচীন জিনিস আগলে আছেন এমন কারো কথা মাথাতেও আসছে না। সুনেত্রাদি কথা শেষ করার পর একটু বিরতি নিলেন দীপকাকু। ভাবছেন। ফের পরের প্রশ্নে গেলেন, আজব লোকটা মণিময়ের ভাইদের মধ্যে কেউ নয় তো? ওরা যখন সব একই ছাঁচের দেখতে। বিশেষ করে মণিময়ের নিজের দাদা বা ভাই হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু ওরা সহোদর। সুনেত্রাদি বললেন, না, আমি ডিস্টেন্স থেকে লোকটাকে লাস্ট পুরোপুরি দেখেছি। ওরা কেউই নয়। দূর থেকে তো মণিময় বলেই ভুল হয়েছিল আমার। ওদের সাথে শেষ কতদিন আগে দেখা হয়েছিল আপনার? খুব বেশি দিন নয়, মাস 2 হবে হয়তো। মণিময়ের বড়দার মেয়ের বার্থডে ছিল। এমনও তো হতে পারে কোনো একজন চেহারাটা একটু অদল বদল করে নিয়ে এখানে দাঁড়িয়ে ওয়াচ করছিল বাড়িটার।
দীপ কাকুর এই কথার পরে সুনেত্রাদি একটু ভেবে নিয়ে বলতে থাকলেন, তাই যদি বলেন লোকটার সঙ্গে মণিময়ের ছোট ভাইয়েরই বেশি মিল। উনি সামান্য রোগা, চশমা পরে না, ড্রেসে চাকচিক্য নেই, কিন্তু সে কি এ ধরনের কাজ করবে? তেমন বুদ্ধিশুদ্ধিও তো তার নেই, একটু হাবা বোকা হাবা গোছের। বুদ্ধি থাকলে কি আপনার চোখে পড়ে যায়? বাড়িটাকে সে লক্ষ্য করতো আড়াল থেকে, বললেন দীপ কাকু। তাহলে কি কেউ কাজে লাগাচ্ছে মণিময়দার ভাইকে? প্রশ্নটা রাখলো ঝিনুক। দীপ কাকু আত্মমগ্ন কণ্ঠে বললেন, হতে পারে। কে সে? জানতে চাইলেন সুনেত্রাদি। এখনো তো কাজই শুরু করিনি, কি করে বলবো বলুন তো। ঝিনুক বুঝতেই পারছে দীপ কাকু সত্যি এড়িয়ে গেলেন। ওর সন্দেহ পল্লব ঘোষকে, যিনি কাজে লাগাতে পারেন মণিময়দার ডুপ্লিকেটকে। দীপ কাকু বলে ওঠেন, আচ্ছা, আপনার কাছে মণিময়ের ভাইয়ের কোনো ফটো আছে? পারিবারিক কোনো জমায়েতের ফটো হলেও চলবে, কোনো ফ্যামিলি ফটো অ্যালবাম। হ্যাঁ আছে, আচ্ছা আনছি, বললেন সুনেত্রাদি। উঠে গেলেন ফটো আনতে। দীপ কাকুর কপালে ভাঁজ, থুতনিতে মুঠোর সাপোর্ট। এক দৃষ্টে তাকিয়ে আছেন টেবিলের বইটার দিকে। বইটাই দেখছেন নাকি অন্য কিছু ভাবছেন সেটা ঠিক বোঝা যাচ্ছে না। সুনেত্রাদি বড় সাইজের ফটো অ্যালবাম নিয়ে ফিরে এলেন। সোফায় বসে বললেন, আমাদের বিয়ের অ্যালবাম, এখানে বাড়ির সকলেরই ফটো পাওয়া যাবে। অ্যালবামের পাতা উল্টে এক পাতায় থামলেন সুনেত্রাদি। একটা গ্রুপ ফটো দেখিয়ে বললেন, এই যে সব ভাইরা, একজনই শুধু নেই। কে? জিজ্ঞাসা করলেন দীপ কাকু। সুনেত্রাদি বললেন, ওর জ্যাঠামশাইয়ের বড় ছেলে, যিনি মুম্বাই থাকেন, ছুটি পাননি অফিস থেকে, পরে এসেছিলেন। তার ফটো এই অ্যালবামেই আছে, দেখাবো? দাঁড়ান, পরে দেখছি, বলে দীপ কাকু হাই পাওয়ারের চশমার সমেত চোখ নামিয়ে খুঁটিয়ে দেখতে থাকলেন 5x7 ইঞ্চির ফটোটা। ঝিনুক একটু দূর থেকে দেখছে। সত্যি কি অদ্ভুত মিল ভাইদের চেহারায়। বরবেশে না থাকলে মণিময়দাকে চেনাই যেত না। ভাইরা 5জন দাঁড়িয়ে আছেন সুনেত্রাদি কোণের সাজে সিংহাসনে বসে। দারুণ গর্জাস লাগছে তাকে। দীপ কাকু প্যান্টের পকেট থেকে যথারীতি বের করলেন ম্যাগনিফাইং গ্লাস। সুনেত্রাদি একটু হলেই হতচকিত। উনি তো জানেন না প্যান্টের দু পকেটে আরও কত কি আছে। ইনভেস্টিগেশনের টুলসের ছোটোখাটো মিউজিয়াম। আতস কাচের উপর নিচ করে ফটোটা আরও সূক্ষ্মভাবে দেখে নিয়ে মুখ তুললেন দীপ কাকু। বললেন, গয়না তো ভালোই পড়েছেন দেখছি। এখন যা সোনার দাম, এ তো অনেক টাকার ব্যাপার। কোথায় রেখেছেন গয়নাগুলো? একটু বুঝি লজ্জা পেলেন সুনেত্রাদি। খানিক আগেই বলেছেন গয়নার প্রতি ঝোঁক নেই, এখন বললেন, ওগুলো মায়ের শখ। শ্বশুরবাড়ি থেকেও বেশ কিছু পেয়েছি। উৎসব অনুষ্ঠানে পরার মতো অল্প কিছু রেখে বেশিরভাগটাই ব্যাংকের লকারেই রাখা আছে। লকার কার নামে আছে? আমার মায়ের নামে। বাবা অনেক দিন ধরেই বলেছেন আমাদের নামে একটা লকার অ্যাপ্লাই করতে, হয়ে আর উঠছে না। আসলে ওই গয়নাগুলো নিয়ে আমার আলাদা একটা প্ল্যান আছে, লকারে রাখার দরকার পড়বে না। কী প্ল্যান? ওই একটু দান দেন গোছের আর কি। বোঝাই যাচ্ছে সুনেত্রাদি পুরোটা ভেঙে বলতে চাইছেন না। তবু দীপ কাকু জানতে চাইলেন, কোথায় এবং কোন সময় চ্যারিটিটা করতে চাইছেন জানলে সুবিধে হতো। যেখানে ডোনেট করব সেখানকার একজন ছাড়া আমার নাম জানবে না কেউ। প্রকাশ্যে দান করে নিজের বড়াই করতে চাই না। কোনো সময় সেটা করব, এখনও তা ঠিক করিনি। এই চ্যারিটির ইচ্ছেটা মণিময় জানেন? তার আপত্তি নেই তো? আমার জিনিস আমি কি করব সম্পূর্ণ সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওর আপত্তি শুনতে যাবই বা কেন? ওকে আমার এই ইচ্ছের কথাটা অবশ্য বলেছিলাম। ও বলেছিল চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমাদের বাড়ি নেই, টাকাটা বাড়ি কেনার জন্য খরচ করা উচিত। আপনি কি বললেন? কি আবার বলবো, আমাদের বাড়ি তো আছে। শালকিয়ার বাড়ির সামনে হলেও কিছুটা অংশ তো মণিময়ের প্রাপ্য। এছাড়া আমার পুরনো বাড়ি পুরোটাই আমাদের হবে। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। এসব বাদ দিয়েও ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য সহজেই আমি ব্যাংক লোন পাবো। যেহেতু সরকারি চাকরি করি, ডোনেশনের জন্য তো ব্যাংক লোন দেবে না। সুনেত্রাদির কথা শেষ হওয়ার পর দীপ কাকু অ্যালবাম কোলে রেখে ভাবতে শুরু করলেন। ঝিনুক এই ফাঁকে বেশ কয়েকটা পয়েন্ট নোটবুকে লিখে নিল। ভাবনা থেকে ফিরে দীপ কাকু বললেন, মণিময়ের জারতুতো দাদার ফটোটা দেখান তো।
যিনি বাইরে থাকেন। সুনেত্রাদি দীপকাকুর কোলে থাকা অ্যালবামের পাতা উল্টে একটা ফটোতে আঙুল রাখলেন। এই যে, ওদের একটা ফটোই এই অ্যালবামে আছে। ঝিনুকও দেখছে সমুদ্রের ধারে স্বামী স্ত্রী। বড়দার সঙ্গে মণিময়দার অনেকটাই অমিল। এর মাথার সামনে চুল প্রায় নেই, পরনে পাজামা পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা। বয়সের তফাৎটাও দিব্যি বোঝা যাচ্ছে। এর স্ত্রীর পরনে সালোয়ার কামিজ, চেহারা বেশ ভারী। দীপকাকু বলে উঠলেন, গোয়া হবে হয়তো, আমি এখনো যাইনি। অ্যালবামের অন্য ফটোগুলো দেখতে পারি? ও শিওর, স্বচ্ছন্দে, বলে সুনেত্রাদি ফিরলেন ঝিনুকের দিকে। জিজ্ঞাসা করলেন, তোমার কি সাবজেক্ট? এলা আর আমি একই সাবজেক্ট নিয়ে পড়ি। ও হ্যাঁ, তোমাদের কলেজও তো এক। তোমার ভালো নাম আঁখি সেন, হেলা আমায় বলেছে। তোমাদের বাড়িটা যেন কোথায়? এরকম সাধারণ প্রশ্ন উত্তর চলতে লাগলো। দীপকাকু অ্যালবামের পাতা উল্টে যাচ্ছেন, কোনো কোনো পাতায় বেশিক্ষণ থামছেন। একসময় শেষ হলো ফটো দেখা। অ্যালবাম বন্ধ করে সেন্টার টেবিলে রাখলেন। সুনেত্রাদিকে বললেন, আপনাদের টয়লেটটা কি একটু ইউজ করতে পারি? অবশ্যই, এই ঘর থেকে বেরিয়ে ডান দিকে। সুনেত্রাদির নির্দেশ শুনে উঠে গেলেন দীপকাকু। তদন্তের কাজে এসে কারো বাড়ির টয়লেট ইউজ করতে দীপকাকুকে আগে কখনো দেখেনি ঝিনুক। ঝিনুকদের কথোপকথনের খুব একটা এগোয়নি, ফিরে এলেন দীপকাকু। চশমা খুলে রুমাল দিয়ে মুছতে মুছতে সোফায় এসে বসলেন। সুনেত্রাদির উদ্দেশ্যে বললেন, সায়েন্সের যেসব ভারী ভারী বই আপনি পড়েন, স্কুলে পড়ানোর জন্য এত চর্চা লাগে না। আপনি কি কলেজে পড়ানোর প্রস্তুতি নিচ্ছেন? একেবারেই না, প্রফেসরই করার কোনো ইচ্ছে নেই। কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও নেট কিংবা স্লেট কোনো পরীক্ষাই দিইনি। পিএইচডিটা অবশ্য করে রাখবো ভাবছি। সেটা চাকরির জন্য নয়, এমনি। সুনেত্রাদের কথায় দীপকাকুর মুখে সামান্য বিস্ময় ভাব ফুটে উঠল। জানতে চাইলেন, প্রফেসরের ইচ্ছে নেই কেন? ছোটদের পড়াতেই আমার বেশি ভালো লাগে। পড়ানো ছাড়াও তাদের মানুষ করার দায়িত্বটাও পাওয়া যায়। কলেজের ছাত্রছাত্রীরা মানুষ হয়েই আসে। ভ্রু তুলে প্রশংসার ভঙ্গিতে মাথা নাড়লেন দীপকাকু। জিজ্ঞাসা করলেন, এই আদর্শটা আপনি কি কোনো মনীষীর জীবন থেকে পেয়েছেন? একটু সময় নিয়ে সুনেত্রাদি ভাবনার মাঝ থেকেই বলতে লাগলেন, হ্যাঁ, মনীষী তো বলাই যায়। ইনি হচ্ছেন আমার পিসি ঠাকুমা, আমার ঠাকুরদার বোন। নিজের সমস্ত সম্পদ উৎসর্গ করেছেন অভাবী ছাত্রদের জীবন গঠনের জন্য। উনি কোথায় থাকেন? ওর কাজটা যদি একটু বিশদে বলেন। দীপকাকুর কথা শেষ হবার আগেই সহাস্যে সুনেত্রাদি জিজ্ঞাসা করলেন, আপনি কি করে ধরে নিচ্ছেন উনি এখনো জীবিত? আমার ঠাকুরদার বোন কত বয়স হতে পারে বলুন তো? আমি ধরে নিইনি, নিশ্চিত হয়ে বলছি, 85-90-এর আশেপাশে ওর বয়স। দীপকাকুর উত্তর শুনে চোখ বড় বড় হয়ে গিয়েছে সুনেত্রাদির। বলে ওঠেন, একদম ঠিক। আপনি তো জ্যোতিষীদের মতো প্রেডিকশন করছেন দেখছি। যদিও জ্যোতিষে আমার কোনো বিশ্বাস নেই, কিন্তু আপনার কনফিডেন্স দেখি সত্যিই তাজ্জব হয়ে গিয়েছি। ওর কাজ আর বাসস্থানটা কিন্তু আমি জানি না, প্রশংসা গায়ে না মেখেই বললেন দীপকাকু। সুনেত্রাদি বলতে লাগলেন, আমি পিসি দিদা বলে থাকি। গোবরায় 10 কাঠা জমির ওপর দোতলা বাড়ি। ওই বাড়িতেই অভাবী ছাত্রছাত্রীদের হস্টেল। তাদের থাকা, পড়া, খাওয়া, এমনকি টিউশনির খরচও পিসি দিদার সংস্থার। বাইরে থেকে টিচার এসে পড়িয়ে যান। এখানকার ছেলেমেয়েরা কলকাতার বিভিন্ন স্কুলের নানান শ্রেণীতে পড়ে। পিসি দিদার বাড়িটাকে মোটামুটি একটা আশ্রমই বলা যায়। হে তো বিরাট কর্মযোগ্য, খরচও অনেক। টাকা পয়সা আসে কোথা থেকে? কিছু শুভানুধ্যায়ী নিয়মিত ডোনেশন দেন, সরকারি সাহায্য নামমাত্র। বাকিটা পিসিদিদার। পিসিদাদু ব্যারিস্টার ছিলেন, টাকা পয়সা ভালোই রেখে গিয়েছেন। এখন অবশ্য স্টুডেন্ট অনেক বেড়েছে, দামও বেড়েছে জিনিসপত্রের। পিসিদিদার বেশ সমস্যা হচ্ছে প্রতিষ্ঠানটা চালাতে। আচ্ছা, এবার একটা অন্য প্রসঙ্গে আসা যাক। আপনার কি মনে হয় না মণিময়ের ডুপ্লিকেটের উদয় হওয়াটা আপনাদের চেনা পরিচিত ঘনিষ্ঠ লোকজনকে জানিয়ে রাখা ভালো? মণিময়ের অফিস এবং ডিলারদেরও ইনফরমেশন দেওয়া উচিত। বোঝা তো যাচ্ছে না লোকটার মতলব কি, কখন কোথায় মণিময়ের পরিচয় নিয়ে অনিষ্ট করে বসবে।
কথাটা যে আমি ভাবছি না তা নয়, একটা অন্য সমস্যাও আছে। খবরটা সকলের কাছে দেওয়া থাকলে সত্যিকারের মনোময়কেও তারা প্রথমে জাল বলে মনে করবে। প্রতিবার নিজের আইডেন্টিটি প্রমাণ করতে হবে মণিময়কে। এই প্রক্রিয়ার মধ্যে কোথাও একটা হাসির খোরাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সুনেত্রাদের কথাগুলো মন দিয়ে শোনার পর দীপকাকু একটু ভেবে নিলেন। তারপরে বললেন, ঠিক আছে, তবে আপনার গয়নাগুলো লকার থেকে আনা এবং ডোনেট করার প্রসেসটা একটু অ্যালার্ট থাকবেন। অবশ্যই থাকবো। এখনই তো করতে যাচ্ছি না ডোনেট। আজ তাহলে উঠি, বলে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন দীপকাকু। ঝিনুকও উঠে পড়ে। সুনেত্রাদি জিজ্ঞেস করলেন, কেসটা কোথা থেকে শুরু করবেন? মানে আপনার এনকোয়ারির পরের স্টেপ কি? ওটা সিক্রেটই থাক। দরকার মতো আমি ফিডব্যাক দেব। আপনাদের আশেপাশের ঘটনা প্রবাহ সামান্য কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করলেই কিন্তু আমাকে জানাবেন। ঝিনুকরা গেটের কাছে এসে পড়েছে। সঙ্গে আছেন সুনেত্রাদি। দীপকাকু গেট খোলার সময় জিজ্ঞাসা করলেন, পল্লব ঘোষের নিশ্চয়ই এ বাড়িতে যাতায়াত ছিল? ভাইটাল কোয়েশ্চেন একদম শেষ মুহূর্তে। ঝিনুক জানে এটাই দীপকাকুর ধরন। জরুরি প্রশ্ন সাধারণভাবে অসতর্ক অবস্থায় করা, এতে সত্যিটা সহজে বেরিয়ে আসে। সুনেত্রাদি উত্তর দিলেন, আমার বিয়ের পর দুবার বোধহয় এসেছিল। ওদের সম্পর্কটা তখন ভালোই ছিল। বিয়ের আগে কেমন আসা যাওয়া ছিল বলতে পারবো না। বাইকের কাছে পৌঁছে গিয়েছেন দীপকাকু। ঝিনুকও আছে, বুঝতে পারছে না দীপকাকুর সঙ্গে যাবে নাকি গাড়িতে ফিরবে। সুনেত্রাদিও রাস্তা চলে এসেছেন এগিয়ে দিতে। বাইক থেকে হেলমেট খুলে নিয়ে পার্কের দিকে তাকিয়ে রইলেন দীপকাকু। কি দেখছেন বোঝা গেল একটু পরে। সুনেত্রাদিকে বললেন, পার্ক দিয়ে তো অনেক লোক চলাফেরা করে দেখছি। হ্যাঁ, দিনের বেলায় লোকে বাস স্ট্যান্ডে যায় শর্টকাটে, রাতে আলো থাকে না, তখনই ঘুরে যেতে হয়। সুনেত্রাদির কথা শুনে বাইকে বসলেন দীপকাকু। ঝিনুককে বললেন, তুমি গাড়িতে বাড়ি ফিরে যাও। ঝিনুকের এতটুকু ইচ্ছে নেই দীপকাকুর সঙ্গ ছাড়ার। এতক্ষণ কথাবার্তার পর কেসটার ব্যাপারে উনি কী ধরনের ভাবনা চিন্তা করছেন জানতে খুবই আগ্রহ হচ্ছে। দীপকাকু সুনেত্রাদির দিকে তাকিয়ে বললেন, ডোনেশনটা আপনি পিসিদিদা সংস্থাতেই দেবেন, তাই না? বাক্যহারা হয়ে দাঁড়িয়ে রইলেন সুনেত্রাদি। হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে গেলেন দীপকাকু। পরের দিন ঝিনুককে তদন্তের কাজে ডাকেননি দীপকাকু, আজ ডেকেছেন। গতকাল রাতের দিকে ফোন করে বলেছিলেন, বেলা 11টা নাগাদ আমার অফিসে চলে এসো, একটা জায়গায় যেতে হবে। দীপকাকুর অফিসে আসার জন্য আজ যখন রেডি হচ্ছিল ঝিনুক, বাবা বললেন, চ, আমিও অফিসে যাওয়ার পথে একবার ঢু মারি। দ্বিতীয়বার সুনেত্রাদির বাড়ি যাওয়ার পর বাবাকে সমস্তটাই রিপোর্ট করেছে ঝিনুক। বাবার ধারণা কেস প্রায় সলভ হয়ে এসেছে। ঝিনুক বাবা বসে আছেন ভিজিটার্স এরিয়ায় সোফায়। কাঁচ ঘেরা কেবিনে দীপকাকু এখন এক ভদ্রলোকের সঙ্গে আলোচনায় ব্যস্ত। ঝিনুকদের অফিসে ঢুকতে দেখে হাতের ইশারায় বাইরে বসতে বলেছেন। মিনিট 15 হতে চলল। বাবা উসখুস করছেন। ঝিনুক বাবাকে ব্যস্ত রাখার জন্য বলে, দীপকাকুর এজেন্সির নামটা এবার বদলানো উচিত। বাগচি ডিটেকটিভ এজেন্সি, এটা কোনো নাম হলো? এই অফিসের সঙ্গে মানায়? রিনোভেট করার আগে নামের সঙ্গে অফিসের মিল ছিল, তখন তো একটা গুহার মতো লাগতো। বাবার দিক থেকে কোনো উত্তর এলো না। মেঝে রাখা পায়ের ওপর পা রেখে দুলিয়ে যাচ্ছেন। নামেই কি আসে যায়, হঠাৎ বলে উঠলেন বাবা। ঝিনুক ফিরে তাকায়। ফের বাবা বললেন, ব্যবহারটাই আসল। এতক্ষণ ধরে বসে আছি, এক কাপ চায়েরও ব্যবস্থা নেই। বাবার মেজাজ চড়ছে। সেটাই স্বাভাবিক। পূর্ণ উদ্যমে কেসটা নিয়ে আলোচনা করতে এসে এভাবে বাইরে বসে থাকতে হলে রাগ তো হবেই। দীপকাকুর একমাত্র স্টাফ সুদর্শন কাকুকে এখনো পর্যন্ত দেখা যায়নি। এটাও একটু অস্বাভাবিক ঠেকছে। সুদর্শন কাকা সারাক্ষণ অফিস আগলায়। দীপকাকুর কাজ তো বেশিরভাগই বাইরে বাইরে। সুদর্শন কাকা থাকলে বাবার চা এতক্ষণে এসে যেত, নির্দেশ পর্যন্ত দিতে হতো না। কেবিনের ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। নড়ে চড়ে বসল ঝিনুক। বাবা আর চোখে কেবিনের দিকে তাকিয়ে গুম হয়ে বসে রইলেন। দীপকাকুর সঙ্গে হ্যান্ডশেক সেরে দরজা টেনে বেরিয়ে এলেন ভদ্রলোক। সম্ভ্রান্ত শ্রেণীর পয়সাওয়ালা চেহারা, 60-এর আশেপাশে বয়স। কি ব্যাপার, আপনাদের চা দেয়নি এখনো? বললেন দীপকাকু। কেবিন থেকে বেরিয়ে এসেছেন। ভিজিটার্স সোফায় বসতে বসতে নিজেকে সূর্যে নিলেন। ওহো, সুদর্শন তো একটা অ্যাসাইনমেন্টে বেরিয়েছে।
ঝিনুক অবাক। সুদর্শন কাকাও দীপ কাকুর অ্যাসাইনমেন্ট করতে শুরু করেছে। ঝিনুকের প্রয়োজন তো এবার ক্রমশ কমে আসবে। দাঁড়ান, আমি নিচে থেকে চা নিয়ে দিচ্ছি বলে ফোন বের করে 2 কাপ স্পেশাল চায়ের অর্ডার দিলেন দীপ কাকু। ঝিনুক আর এক ধাপ হতাশ হয়। এভাবে ফোনে চা এসে গেলে সুদর্শন কাকা তো ফ্রি হয়ে যাবেই। বাইরের অনেক কাজ করানো যাবে তাকে দিয়ে। ভদ্রলোক কে? ক্লায়েন্ট? বেশ শাসালো পার্টি মনে হচ্ছে। প্রাইভেটলি অনেক সময় দিলে দেখলাম। অভিমান থেকেই খোঁচাটা দিলেন বাবা। দীপ কাকু বললেন, ক্লায়েন্ট তো বটেই, উনি একটু প্রাইভেসিও চান। একটা ইমোশনাল ম্যাটার, কিন্তু কাজটা আমি কতটা করে উঠতে পারবো জানি না। তবে ওকে আমার খুব কাজে লাগছে, সমৃদ্ধ হচ্ছে খুবই। বুঝলাম না, বললেন বাবা। দীপ কাকু বিশদে গেলেন। ভদ্রলোকের নাম সমরেশ রায়, বিখ্যাত আর্কিওলজিস্ট। বিদেশেই বছরের বেশিরভাগ সময় থাকেন। বিভিন্ন দেশের মিউজিয়ামগুলোর একজন অন্যতম উপদেষ্টা। ওরে বাবা, তার মানে তো বিগ শট। ওই লেভেলের লোক যখন তোমার ইনভেস্টিগেশনের দায়িত্ব দিচ্ছে, কাজটা যেমন কঠিন, চার্জও ইচ্ছে মতো হাঁকতে পারবে। মাথা নেড়ে অসমর্থনের হাসি হাসলেন দীপ কাকু। চা নিয়ে ঢুকলো দোকানের ছেলে। গ্লাস তুলে নিলেন বাবা, দীপ কাকু। মণিময়দের কেসটার ব্যাপারে কত দূরে গলে? মনে হচ্ছে মেরেই এনেছো। প্রসঙ্গে ফিরলেন বাবা। কিভাবে ধরছেন মেরে এনেছি? ঝিনুকের থেকে যা শুনলাম বোঝাই যাচ্ছে সুনেত্রার গয়নাগুলোই টার্গেট। চুরি করার চক্রান্ত করা হচ্ছে। কে করছে? সে কি করে জানছে সুনেত্রা কবে বাবাকে লকার থেকে গয়নাগুলো বের করে দেওয়ার কথা বলবে? সুনেত্রা আমাদের বলেছে এখনই ডোনেট করার কথা সে ভাবছে না। আমরা ধরে নিলাম 1 বছর কিংবা তারও কম, 6 মাসের মধ্যে পিসিদিদার সংস্থায় টাকা দেবে সুনেত্রা। দুর্বৃত্ত এখন থেকে ঘুরঘুর করছে কেন? প্রশ্নটা কঠিন হয়ে গেল। উত্তর দিতে বাবা একবার ঢোক গিললেন। একটু গুছিয়ে নিয়ে বললেন, হয়তো খুব ঘনিষ্ঠ 2-1জনকে বলেওছে। এমন কে হতে পারে? জানতে চাইলেন দীপ কাকু। বাবা বললেন, মণিময়কে বলতে পারে, তারপর নিজের বাবা মা, তাছাড়া অন্য কেউ হতে পারে যার অস্তিত্ব এখনও আমরা টের পাইনি। হাতে গোনা 2-3জন যদি জানে চুরি হলে সহজেই চোরকে শনাক্ত করা যাবে। সেই ঝুঁকিটা কি চোর নেবে? সে তো নিজে চুরি করবে না, মণিময়দার ডুপ্লিকেটকে দিয়ে করাবে। নিজের মতামত রাখল ঝিনুক। দীপ কাকু বললেন, তাতেও খুব একটা সুবিধে হবে না। তদন্তকারী যদি জেনে যায় সন্দেহভাজন এই 3জন, কাজটা তার কাছে অনেক সহজ হয়ে যাবে। ধরা যাক যে ঘনিষ্ঠ 3জন ওই ডোনেট করার দিনটা জানে, তাদের অসতর্কতায় ইনফরমেশনটা লিক হয়ে গিয়েছে। অথবা সুনেত্রা যখন 3জনের কোনো একজনকে পরিকল্পনাটা জানাচ্ছিল, কেউ ওভারহিয়ার করেছে। সে নিজে কিংবা তার থেকে শুনে অন্য কেউ নেমে পড়েছে চুরির চক্রান্তে। ভেরি গুড। বাবার অ্যানালিসিসে যেন খুশি হলেন দীপ কাকু। পরক্ষণেই বললেন, তাহলে সন্দেহভাজন কতজন দাঁড়ালো? 3 থেকে বেড়ে 30, কি তারও বেশি। এতে কি প্রমাণ হয় কেসটা মেরে এনেছি? বাবা ঝিনুক দুজনেই চুপ। উত্তর আসছে না মাথায়। ফের দীপ কাকুই বলা শুরু করলেন, আন্দাজ মতো উত্তর ধরে নিয়ে অঙ্ক কষার চেয়ে অঙ্ক কষে উত্তরে পৌঁছনোটাই ভালো। আমি এখন সেই রাস্তা ধরেই এগোচ্ছি। আমার হিসেব বলছে সাধারণ চুরি ডাকাতির কেস এটা নয়। সেক্ষেত্রে দুর্বৃত্ত নিজের উপস্থিতি এভাবে জানান দিত না। সময় মতো নিজের কাজটা সেরে পালিয়ে যেত। যে অপরাধটি ঘটতে চলেছে তার জন্য এই প্ল্যানটা দুর্বৃত্তর কাছে অপরিহার্য। অনেক ভাবনা চিন্তা করে ছকটা সে সাজিয়েছে। যারা এই ঘটনাটা লক্ষ্য করছে তাদের কনফিউজ করে দিতে চাইছে। দোকান থেকে জিনিস কিনে পার্স ভোলার ভান করছে। যখনই তার সন্দেহ পড়ল, টাকাটা মিটিয়ে দিল। মণিময়দের বাড়িটা সে অন্য সময় আড়াল থেকে লক্ষ্য করতে পারত। যে কোনো শিক্ষানবিশ দুষ্কৃতী এটা করবে। মণিময়দের বাড়ি লক্ষ্য করাটা আসলে অছিলা। চোখে পড়ার জন্যই সে সুনেত্রা স্কুল বেরোনোর সময়টা বেছে নিয়েছে। সুনেত্রাকে এগিয়ে আসতে দেখে ভয় পেয়ে পালিয়ে যাওয়াটাও ছিল অ্যাক্টিং। এই যে দুবার 2 ধরনের আচরণ, এটাই ধন্দ তৈরি করার প্রয়াস। এর ফাঁকে হঠাৎ এক সময় নিজের দাঁওটা মেরে চলে যাবে সে। থামলেন দীপ কাকু। একটানা কথা বলে দম নিচ্ছেন। ঝিনুক জিজ্ঞাসা করতেই যাচ্ছিল দাঁওটা কি ধরনের করে না। দীপ কাকু তো আর জ্যোতিষী নন। জ্যোতিষ শব্দটা মাথায় আসতে একটা জরুরি প্রশ্ন মনে পড়ে গেল ঝিনুকের। দীপ কাকুর উদ্দেশ্যে বলল,
একটা অন্য ব্যাপার জানতে চাইছি। পিসি দিদা যে বেঁচে আছেন আপনি কি করে জানলেন? সেই দিনই তো প্রথম সুনেত্রাদির পিসি দিদার কথাটা উঠল। আগে উঠেছে, মাথায় রাখোনি। একটু থেমে দীপকাকু ফের বললেন, পিসি দিদা যিনি সম্পর্কে সুনেত্রার পিসি ঠাকুরমা, তার কথা জানি প্রথম পল্লব ঘোষের কাছে। বলেছিল মণিময় নিজের বাড়ির সঙ্গে যোগাযোগ কমিয়ে দিলেও বড়লোক শ্বশুর বাড়ি এমনকি সুনেত্রার পিসি ঠাকুরমারও কেয়ার নেয়। অবশ্য সে সময়ের কথা বলছিল পল্লব ঘোষ, এর মাঝে বীণাপাণি গুপ্ত মারা যেতেই পারতেন। বয়স হলো ৯০-এর দোরগোড়ায়। ওর সম্বন্ধে বলার সময় সুনেত্রার মুখে যে উচ্ছ্বাস দেখেছি, উনি সদ্যগত হলে এতটা থাকতো না। ওর প্রসঙ্গে বিষণ্ণ দেখাতো সুনেত্রাকে। পিসি ঠাকুমার নাম জোগাড় করে ফেলেছেন দীপকাকু। ওর সম্বন্ধে নিশ্চয়ই আরও অনেক তথ্যই এখন তার জিম্মায়। ঝিনুকের অজ্ঞাতে তদন্ত কিন্তু চালু রয়েছে। বাবা বলে উঠলেন, আচ্ছা, ঠিক কিসের ভিত্তিতে ডুপ্লিকেটকে আমরা অসৎ লোক বলে ধরে নিচ্ছি? হতেই পারে সে ও পাড়ায় নতুন এসেছে, তাকেও লোকজন বলছে সে মণিময়ের মতো দেখতে। মণিময় কোথায় থাকে জানার আগ্রহ হয়েছিল তার। পাড়ারই কেউ মণিময় ঠিকানা দিয়েছিল, দূর থেকে দাঁড়িয়ে বাড়িটা দেখছিল বেচারা। সুনেত্রার এগিয়ে আসাটা সত্যি এত অ্যাগ্রেসিভ ছিল, বাস্তবিকই হয়তো ভয় পেয়ে যায় লোকটা। দোকানদারের সঙ্গেও সে কোনো প্রতারণা করেনি। তার অপরাধ মাত্র দুটো, মণিময়ের মতো দেখতে হওয়া আর ওদের পাড়ায় থাকতে শুরু করা। রিস্টের ঘড়িটা একবার দেখে নিয়ে দীপকাকু বললেন, দুটো ঘটনাই দোষের নয়, একসঙ্গে ঘটাটাই আশ্চর্যের। একটা সমাপতন মানা যায়, পাশাপাশি আর একটা হলেই সন্দেহ জাগে। এছাড়া এই ঘটনায় এমন কিছু সূক্ষ্ম তাৎপর্যপূর্ণ ব্যাপার আমার চোখে পড়েছে যার থেকে সন্দেহ ক্রমশ গাঢ় হয়। সূক্ষ্ম ব্যাপারগুলো কি আমরা বুঝতে পারবো? কপট বিনয়ে বললেন বাবা। ঘুরিয়ে কথা বার করতে চাইছেন। কোনো লাভ হলো না। দীপকাকু বললেন, আমার পর্যবেক্ষণে গলদও থেকে যেতে পারে। কয়েকটা বিষয় শিওর না হয়ে কোনো মন্তব্য করাটা বোধহয় ঠিক হবে না। যেমন, আর খানিকক্ষণের মধ্যেই আমরা জেনে যাব লোকটা ও পাড়ায় থাকে কি না। ঝিনুক ভিতরে ভিতরে চমকায়, একই সঙ্গে বেশ রাগও হয়। তদন্তের একটা গুরুত্বপূর্ণ ধাপ পেরোতে চলেছেন দীপকাকু। ঝিনুককে কিছুই জানানো হয়নি, সে শুধু ফলাফল জানবে। অ্যাসিস্ট্যান্টের প্রতি এই আচরণ মোটেই অভিপ্রেত নয়। দীপকাকু ফের রিস্টওয়াচ দেখলেন, মুখ তুলে দরজার দিকে তাকালেন। তার মানে খবর ফোনে নয়, কেউ পায়ে হেঁটে নিয়ে আসবে। তারপর ঝিনুকরা কোথাও একটা যাবে। হয়তো খবরটার ওপরই নির্ভর করছে যাওয়াটা। কিছু একটা মনে পড়াতে দীপকাকুর মুখে হঠাৎই খুশির আভা দেখা দিল। একগাল হেসে ঝিনুককে বললেন, সুনেত্রা কোথায় দান করবে কেমন বলে দিলাম। ঘটনাটা বলেছ রজতদাকে? বলেছি, বলে চুপ করে গেল ঝিনুক। বাবা উৎসাহের সঙ্গে বলে উঠলেন, ও হ্যাঁ, শুনেছি। তুমি একেবারে চমকে দিয়েছো সুনেত্রাকে। কিভাবে আন্দাজ করলে বলো তো? দীপকাকু বলতে থাকলেন। ঝিনুকের শোনার কোনো আগ্রহ নেই। দীপকাকুর বুদ্ধির তুলনায় ওই স্টান্টটা ছিল খুবই মামুলি। একদিন সুযোগ পেলে ঝিনুকও বার করে ফেলতে পারত টাকা কোথায় ডোনেট করা হবে। সুনেত্রাদি অবশ্য চমকেছেন। দীপকাকুর বাইক দৃষ্টির বাইরে চলে যাওয়ার পর ঝিনুককে বলেছিলেন, তোমার কাকু তো মারাত্মক ইন্টেলিজেন্ট। চেহারা দেখলে বোঝা যায় না, একেবারে ভোলে ভালা গুছির মনে হয়। পরশু সুনেত্রাদি দীপকাকুর ফোন নাম্বার ঝিনুকের থেকে নিয়েছেন। বলেছেন, বারবার তোমার ভায়া হয়ে খবর পৌঁছতে হচ্ছে। কোনো সময় তোমাকে যদি পাওয়া না যায় তখন তো সমস্যায় পড়ে যাব। নম্বর দিতেই হয়েছে ঝিনুককে। কোন যুক্তিতে না বলবে? আশঙ্কা হচ্ছিল একটাই, সুনেত্রাদি তো এবার ডাইরেক্ট ফোন করবেন দীপকাকুকে। সেরকম আর্জেন্ট ব্যাপার হলে দীপকাকুর হয়তো ঝিনুককে ডাকার কথা মনেই পড়বে না। তদন্তের সক্রিয় অংশ থেকে বঞ্চিত হবে ঝিনুক। এখন যে খবরটা আসবে সেটা হয়তো তেমনই কিছু। ভাবনা থমকে গেল দরজার দিকে চোখ যেতেই। সুদর্শন কাকা ঢুকে আসছে। বেশ কাহিল চেহারা, হাতে ঝুলছে ফিতে দেওয়া আইডেন্টিটি কার্ড, গলায় ঝুলানোর জন্য ওই ফিতে। সুদর্শন কাকার পিছন পিছন আরও একজন ঘরে ঢুকে এলো, ট্যাক্সি ড্রাইভার। ড্রেস তাই বলছে। সুদর্শন কাকা কার্ডটা দীপকাকুর দিকে এগিয়ে দিয়ে বলল, না, আর কেউ নেই, পাড়ার লোক ওই একজনেরই নাম করছে।
কার্ড এখন দীপ কাকুর কাছে। ঝিনুক হাত বাড়িয়ে নেয়। ফটোর দিকে চোখ পড়তেই ভীষণ অবাক হয়ে যায়। মণিময়দার ফটো, নাম কিন্তু অন্য লোকের, শুভ্রজিৎ বসাক, সিনিয়র অফিসার, সেনেট প্রাইভেট লিমিটেড, মুম্বাইয়ের ঠিকানা। তাহলে কি এই সেই ডুপ্লিকেট? দীপ কাকু এর কার্ড পেলেন কিভাবে? প্রশ্নগুলো আপাতত পাশে রেখে দীপ কাকুর কথায় মন দেয় ঝিনুক। সুদর্শন কাকাকে বলছেন, গোটা ওয়ার্ড ঘুরে খুঁজেছ তো? কোনো গ্যাপ যায়নি? গ্যাপ ছিল না। আপনি যেরকম বলেছিলেন 4 বাড়ি অন্তর, প্রত্যেক মণিময় মুখার্জির কথাই বলছে। 1-2 জন তো ওদের বাড়িতেই নিয়ে যাচ্ছিল, নাম দেখিয়ে ক্ষান্ত করি, বলি ওর নাম মণিময়, ইতিমধ্যে আমরা জেনেছি, বলল সুদর্শন কাকা। দীপ কাকু জানতে চাইলেন, ওদের বাড়ির খুব কাছাকাছি চলে যাওনি তো? না না, আপনি তো বারণ করেছিলেন। সুদর্শন কাকার উত্তর শুনে নিয়ে দীপ কাকু ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন, তোমার কত বিল হয়েছে ভাই? আগে 630 টাকা, বলল ড্রাইভার। প্যান্টের পকেট থেকে পার্স বার করলেন দীপ কাকু। একটা 500 আর 3টে 100 নোট দিলেন ড্রাইভারকে। বললেন, এক্সট্রাটা তোমার অ্যাক্টিংয়ের জন্য। ঝিনুক অবাক, ড্রাইভারকে আবার অ্যাক্টিং করতে হচ্ছে কেন? টাকাগুলো কপালে ঠেকিয়ে ড্রাইভার বলল, হ্যাঁ, যখনই দরকার পড়বে ডাকবেন স্যার। হেসে ঘাড় এলালেন দীপ কাকু। দরজার দিকে এগিয়ে গেল লোকটা। সুদর্শন কাকাও এখন আর সামনে নেই, কখন যেন সরে গিয়েছে। বাবা ঝিনুকের থেকে কার্ডটা নিয়ে ভালো করে দেখলেন। সবিষয়ে দীপ কাকুকে জিজ্ঞেস করলেন, কে এই লোকটা? সে ডুপ্লিকেট? গেস করুন, বলে মিটিমিটি হাসতে লাগলেন দীপ কাকু। তার মানেই ব্যাপারটার মধ্যে কোনো মজা বা ট্রিক লুকিয়ে আছে। কি সেটা? গভীরভাবে ভাবতে থাকে ঝিনুক। বাবাও চিবুকে হাত রেখে ফটোটার দিকে চেয়ে আছেন। একটু পরেই বলে উঠলেন, মনে হচ্ছে প্রেসের মিস্টেক এটা। মণিময় যেখানে কার্ড ছাপতে দিয়েছিল তারাই অন্য কারো কার্ডে ফটোটা ছেপে ফেলেছে। হলো না, তবে আপনার ইম্যাজিনেশনের তারিফ করতেই হবে রজতদা, মুখে হাসি বজায় রেখে বললেন দীপ কাকু। ঝিনুকও জানে বাবার কল্পনার শক্তি সাংঘাতিক। দ্রুত সিদ্ধান্তে পৌঁছতে চেয়ে সেই ক্ষমতা ব্যবহার করেন অহরহ। কাল্পনিক উপায়ে রহস্যভেদ কখনোই সম্ভব নয়। কল্পনা আর যুক্তিকে পাশাপাশি নিয়ে এগোতে হয়। বাবার থেকে কার্ড ফেরত নিয়ে ফটোটা চোখ রেখে ঝিনুক বলল, প্রিন্টিং প্রেসের এরকম ভুল হওয়া সম্ভব। দীপ কাকুর পক্ষে এই ভুল কার্ডও জোগাড় করা কঠিন নয়। দীপ কাকুর মুখ থেকে হাসি উধাও। জিজ্ঞাসা করলেন, কি করে? উত্তরে ঝিনুক বলল, মণিময়দার বাবার একসময় প্রিন্টিং প্রেস ছিল, আমরা জানি। সেখানে ইতিমধ্যে আপনি হানা দিয়েছেন লাকিলি। এই ভুল কার্ডটা আপনার হাতে এসে গিয়েছে। ভেরি গুড, বললেন দীপ কাকু। উৎসাহ পেয়ে ঝিনুক বাড়তি উদ্যমে বলতে থাকে, মণিময়দার ডুপ্লিকেট ও পাড়ায় থাকে কিনা নিশ্চিত হওয়ার জন্য আপনি সুদর্শন কাকাকে কার্ডটা দিয়ে র্যান্ডম সার্ভে করতে পাঠিয়েছিলেন। সব বাড়িতে যাওয়ার দরকার নেই, কিছু বাড়ি অন্তর খোঁজ নিলেই হবে। প্রত্যেক বাসিন্দাই তার আশেপাশের মানুষদের চেনে। ফ্ল্যাট বাড়িতে আরও সুবিধে, কেয়ারটেকারকে ফটো দেখালেই চলবে। থামল ঝিনুক। বাবা দীপ কাকু দুজনেই তারিফের দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। এবার ঝিনুক তার আসল কথা এলো। বলল, এত কিছুর পরও আমার মনে হচ্ছে ফটোটা মণিময়দার নয়। কেন? জানতে চাইলেন বাবা। ঝিনুক বলল, মণিময়দা চশমা পরেন, ফটোটায় নেই। লোকটার বয়স মণিময়দার চেয়ে কম মনে হচ্ছে। দীপ কাকু বললেন, কার্ডটা জাল, আমিও বানিয়েছি। মানে? আক্ষরিক অর্থে চমকে উঠে বললেন বাবা। ঝিনুকও কিছু কম অবাক হয়নি। অভিব্যক্তিতে অবশ্য তার ছাপ পড়তে দেয় না। ভ্রু দুটো সামান্য শুধু কুঁচকে দীপ কাকুর মুখের দিকে তাকিয়ে থাকে। সুনেত্রাদের বাড়িতে ফটো অ্যালবাম দেখার সময় মণিময়ের একটা হাফ বস ফটো আমি হাত সাফাই করি। সেটাই স্ক্যান করে কম্পিউটারে তৈরি করি একটা ফলস আইডেন্টিটি কার্ড। তখনই টুলস দিয়ে চশমাটা ভ্যানিশ করে দিই, কারণ গ্রোসারি শপের মালিক আমাদের বলেছিল লোকটার চশমা ছিল না। ফটোটা বেশ কয়েক বছর আগের, সেই জন্যই মণিময়ের থেকে অল্প বয়স্ক মনে হচ্ছে। অফিসিয়াল কোনো কাজে হয়তো পাসপোর্ট সাইজের ফটো তুলেছিল। ফটোটা ভালো হয়ে যাওয়ায় মণিময়রা 4x6 সাইজের প্রিন্ট করিয়ে অ্যালবামে রেখেছিল। অল্প বয়সী ফটো বাছার কারণ? প্রশ্ন করলেন বাবা। দীপ কাকু বললেন,
আমি চেয়েছিলাম মণিময়ের মতো একটা ফটো। মণিময়ের এখনকার ফটো হলে কার্ডে যারই নাম থাকুক পাড়ার লোক সুদর্শনদাকে মণিময়ের বাড়িতে জোর করে নিয়ে যেত। এক্ষেত্রে সেই সম্ভাবনা নেই। সুদর্শনদার বলার স্কোপ রইল, মণিময় বাবুকে আমরা দেখেছি, চশমা আছে, বয়সও একটু বেশি। আমি বলে দিয়েছিলাম পরিস্থিতি তেমন হলে এই ডায়লগটা বলতে। দম নিতে থামলো দীপকাকু। এই ফাঁকে ঝিনুক বলে, ও পাড়ায় মণিময়দার মতো দেখতে হবে আর কেউ আছে কি না জানতেই অপারেশনটা আপনি চালিয়েছেন। সুদর্শন কাকা কি অজুহাত নিয়ে লোকের বাড়িতে ফটোটা দেখালো? ছোট্ট করে হেসে দীপকাকু বললেন, সুদর্শন দা ছিল ট্যাক্সির মালিকের ভূমিকায়, সঙ্গে সত্যিকারের ট্যাক্সি ড্রাইভার। তাকেও অবশ্য অনেকটাই অ্যাক্টিং সাপোর্ট দিতে হয়েছে। সুদর্শনদার সব কথায় হ্যাঁ বা না করে গিয়েছে নিরীহ মুখে। ফলস আই কার্ডটা বাড়ির লোকদের দেখিয়ে সুদর্শনদা বলেছে, ফটোর এই ভদ্রলোক আমার ট্যাক্সি থেকে এ পাড়ায় নামেন গতকাল। কার্ডটা ভুল করে ফেলে যান, সিটের সাইডে ঢুকেছিল। রাতে ড্রাইভার গাড়ি নিয়ে আসার পর আমি চেক করতে গিয়ে কার্ডটা পাই। কেউ যদি ভদ্রলোকের সন্ধান দিতে পারেন হাতে হাতে দিয়ে দেয়া যায়, নয়তো থানায় জমা করে দেব। ভদ্রলোকের হয়রানি হবে ফেরত পেতে। দীপকাকু থামতেই বাবা বলে উঠলেন, ব্রিলিয়েন্ট আইডিয়া, এ শুধু তোমার পক্ষেই সম্ভব দীপ। কিন্তু আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়ালো? ভ্রু নাচিয়ে প্রশ্নটা রাখলেন দীপকাকু। উত্তরে ঝিনুক বলল, মণিময়দার ডুপ্লিকেট ও পাড়ায় থাকে না, বাইরে থেকে আসছে। কথার সূত্র ধরে দীপকাকু বললেন, অথচ ভান করছে মণিময়দের পাড়ায় আছে। পাড়ার ইলেকট্রিশিয়ানকে বলছে ফ্রিজ সারাই আসতে। লোকাল কাঁচা বাজার থেকে জিনিস কিনছে সকালে, মুদিখানায় যাচ্ছে সাধারণ পাজামা পাঞ্জাবি পরে, যাতে দেখে মনে হয় বাড়ির কাছেই, অর্থাৎ কোনো একটা উদ্দেশ্য নিয়ে এলাকায় আসছে লোকটা। সম্মতিসূচক মাথা নেড়ে বাবা বললেন, তুমি ঠিকই বলেছিলে, কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু কি ঘটতে পারে তার কি কোনো আভাস পাচ্ছ? না, এ ব্যাপারে এখনও আমি অন্ধকারে। আরও কয়েকটা জায়গায় ভিজিট দিতে হবে। যেমন এখন আমি আর ঝিনুক যাব বীণাপানি গুপ্তর অমল আলো নামের প্রতিষ্ঠানে, বললেন দীপকাকু। ঝিনুকের আন্দাজ সঠিক। পিসি দিদার ব্যাপারে যথেষ্ট হোমওয়ার্ক করে নিয়েছেন দীপকাকু। সংস্থার নামটা বলে দিলেন। সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন বাবা। বললেন, আমারও ইচ্ছে হচ্ছে তোমাদের সঙ্গে যাওয়ার। কেসের কারণেই শুধু নয়, ওই প্রতিষ্ঠানের কাজকর্মও দেখতে ইচ্ছে হচ্ছে খুব। এই বয়সে এসেও এরকম একটা মহৎ উদ্যোগ চালিয়ে যাচ্ছেন বৃদ্ধা, ভাবাই যায় না। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে অফিসে, নয়তো ঠিক চলে যেতাম। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাবার সেলফোন বেজে উঠল। সেট কানে নিয়ে কথা বলতে বলতে বেরিয়ে গেলেন বাবা। দীপকাকু ঝিনুককে বললেন, চলো যাওয়া যাক। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের এ সপ্তাহে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প চেনা চেহারায় অচেনা মানুষের প্রথম পর্ব। আশা করছি এতক্ষণ পর্যন্ত আপনারা গল্পটা শুনেছেন এবং আপনাদের ভালো লেগেছে। গল্পটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে হবে, এবং আমার চ্যানেলে যারা নতুন গল্প শুনতে এসেছেন বা নতুন ভিউ করছেন তাদের বলবো আমার চ্যানেলটা একবার ঘুরে আসার জন্য। এবং গল্পগুলো শুনলে আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মনে করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন গল্পের আপডেট সবার আগে আপনাদের ফোনে চলে আসে। আর এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আমি দেবারতী ফিরে আসছি শনিবার দিন ঠিক রাত্রি 10:30টায়। শুনতে ভুলবেন না। আজকে শুনছেন গল্পের প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় পর্ব, দ্বিতীয় তথা অন্তিম পর্ব আসবে এই শনিবার রাত্রি ঠিক 10:30টায়। শুনতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। ততক্ষণ খুব ভালো থাকুন, প্রচুর প্রচুর গল্প ভালো ভালো পড়ুন, শুনুন এবং বাকিদেরকেও শোনান, শেয়ার করুন। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি। টিল দেন, টাটা।